বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক আমার ওটিটি আমার ভাষায়। ডাউনলোড দ্য অ্যাপ নাও। এদিকে শ্রীমান, ওদিকে শ্রীমু, এরকম একটা মানুষের সাথে থাকছো যার একটা হিস্ট্রি এরকম। সে যখন বিবাহিত পুরুষ ছিল সেই অবস্থায় আমি তাকে ভালোবেসেছি। কাঞ্চনের মাপটা খুব, মানে কাঞ্চনকে যদি আমি বিয়ে নাও করতাম আমার মা হতে কোনো প্রবলেম ছিল না। পুরুষ মানুষ প্রথম ফার্স্ট অ্যাপিয়ারেন্স আমাকে দেখে কি মনে হয়েছে? না আমি ইনজেকশন ফুটিয়ে ঠোঁট বাড়িয়েছি, ওটা বলছি না, না আমি পেট কমিয়েছি না ঠোঁট কমিয়েছি। কাঞ্চন বলেছে বাজেট। ন্যাচারাল থাকাটা খুব ইম্পর্টেন্ট। কাঞ্চন জানে যে কত ডিউরেশন দিতে হবে। মানে বলছেন যে হিট আছে মার্কেটে, এই একদম ফুল সুপার হিট, শ্রীময়ী সুপার হিট। নমস্কার, ওয়াও মোমো প্রেজেন্টস ক্যাফে হাউস। সেই ক্যাফে হাউসে আজকে আমাদের সঙ্গে এদিকে শ্রীমান, ওদিকে শ্রীময়ী। হ্যালো, খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আমি যে কোনো মহিলাকে প্রথমে এই কথাটা দিয়েই কথোপকথন শুরু করি। আর মহিলাদেরও ভালো লাগে যদি কোনো পুরুষ মানুষ সব সুন্দরী দিয়ে শুরু করে। আচ্ছা, এটা কি সত্যি এফেক্ট করে? মানে আমি ধরো আমার ছোটবেলা বা আমার স্কুল জীবন বলো, কলেজ জীবন বলো, তখন না প্রচণ্ড ভয় পেতাম অ্যাপ্রোচ করবো কিভাবে। মানে একটা মেয়ের সাথে কথা বলার প্রথম কথাটা কি হবে, তখন সেই উত্তরটা পেতাম না। এই যে আমি বললাম তোমাকে সুন্দর লাগছে, এটা কি একটা কথোপকথন শুরু হওয়ার কথা হতে পারে? হ্যাঁ, আমার মনে হয় যে যদি তুমি কোনো সুন্দরী মহিলাকে সুন্দরী বলে শুরু করো তাহলে কথোপকথনটা অনেক বেশি সুন্দর হয়ে যায়, এটা আমার মনে হয়। আর একটা কথা তুমি যেটা বললে যে ছোটবেলাতে না বলা সাহস হতো না। আমার সময় কোড ল্যাঙ্গুয়েজ ছিল 1 4 3। 1 মানে আই, 4 মানে লাভ, 3 মানে ইউ। ওই যে মুখে একটা ছেলেকে বলবো সেটাতে মুখটা ধুকপুক ধুকপুক করতো। অতটা ডিজিটাল ছিল না তো, কিন্তু ওটাই ভালো লাগা। একদম, মানে না বলা অনেক কিছু বুঝে নিচ্ছ, তো সেটা ভালো লাগা। তো আমাদের সবার প্রিয় বর্দা তোমাকে প্রথম কোন কথাটা বলেছিল? আমাদের না সেই অর্থে আমি তোমাকে ভালোবাসি বা আমার তোমাকে ভালো লাগে সেটা দিয়ে শুরু হয়নি। আচ্ছা, আমাদের গ্র্যাজুয়ালি বন্ধুত্বটা এত গভীর হলো, তারপর আমরা কখন যে 4 হাত এক হয়ে গেল সেটা আমি আজও মানে পয়েন্টটা খুঁজি। কিন্তু আমাদের মধ্যে যেটা ছিল সেটা খুব ট্রান্সপারেন্সি ছিল আর বিশ্বাসটা দারুণ ছিল। সেই 4 হাতের পরিবারে এখন 6 হাত হয়েছে, 2টো এক্সট্রা হাত এবং 2টো এক্সট্রা পা। ছোট 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 ছোট, কি সুন্দর লাগছে। ছবি দেখি, ভিডিও দেখি, কনগ্রাটস এবং আন্তরিক অভিনন্দন তোমাকে এবং কাঞ্চনদাকে দুজনেই। আজকের দিনে দাঁড়িয়ে শ্রীময়ী, আজকে ওয়াও মোমো প্রেজেন্টস ক্যাফে হাউসে তুমি রয়েছো। প্রথমত এই অ্যাম্বিয়েন্সটা, এই বসার জায়গাটা, এই সেটআপটা কেমন লাগছে তোমার? মানে একটু হোমলি লাগছে তো? আমি তো এসে মানে ক্যামেরাতে রোল ক্যামেরা অ্যাকশন শুরু হওয়ার আগেই আমি বলেছি, মানে মনে হচ্ছে না যে গিয়ে আমি শুটিং করতে এসেছি। আমার মনে হচ্ছে যে একটা ক্যাফেতে বসে যেরকম আড্ডা হয়, আর তোমাদের এত সুন্দর প্রপসগুলো দেখছিলাম, খুব সুন্দর। তাহলে আমাদের আজকের এই আড্ডাটা আমরা বলতে পারি একদম মন খুলে আড্ডা, এবং আমরা আমাদের মতো বন্ধুর মতো করে কথা বলবো। আমাদের যে জায়গায় মনে হবে যতটা বলার দরকার আমরা ততটাই বলবো, আনফিল্টার্ড থাক। বাকিটা মানুষের জন্য তারা ফিল্টার করে নিক তাদের মতো করে। আমরা ফিল্টারটা রাখছি। আমাকে তো চেনো, হ্যাঁ, অনেক দিন আলাপ হয়ে গেল, টেনশনেও আছি। এবং তোমার স্ত্রীর সাথে আমার, সঞ্জারির সাথে আমার অনেক ভালো বন্ধুত্ব। আমি অতটা ফিল্টার বা মুখোশ পরে কথা বলতে পারি না, ইউ নো। ইনস্টাগ্রামে ফিল্টারটা অবধি চলে, ওটা ঠিক আছে, মুখে ফিল্টার দিয়ে লাভ নেই। আমি জানবো, যেহেতু আজকে আমাদের আড্ডা, এবং আজকে শুধু না, এই ক্যাফে হাউসের এই আড্ডার মূল বিষয়বস্তু কিন্তু প্রেম। আমরা প্রেমের আঙ্গিকে ঘোরাফেরা করি, প্রেমিক মানুষ আমরা, প্রেম নিয়েই কথা বলি। শ্রীময়ী, কাঞ্চনদা তো তোমার জীবনে এসেছে তোমার জীবনের একটা পরিণতির পর, বা একটা সার্টেন টাইমের পর কাঞ্চনদা তোমার জীবনে এসেছে, বন্ধুত্ব থেকে আজ বিয়ে। আমি তার আগের জীবনটা সম্পর্কে আমি জানি না, এবং আমাদের অনেক মানুষই জানে না যে শ্রীময়ী তার আগে কিভাবে কাটিয়েছে। আমি যদি একদম গোড়াতে ধরি, শ্রীময়ীকে প্রথম প্রপোজ করেছিল কে? শ্রীময়ের প্রথম প্রেম ছিল, সে আমার থেকে 1 বছরের সিনিয়র ছিল। আচ্ছা, তো উত্তর কলকাতা, আমি ডাফের ছিলাম আর সে অন্য একটা স্কুলের ছিল। আমি তো কুয়েট স্কুলে পড়ি না, আমার গার্লস স্কুল ছিল। তো সেখানে মিশনারি স্কুল, আমাদের স্কুল ভীষণ, কিন্তু আমরা যখন, ওটাও মিশনারি ছিল, তো আমরা যখন, আমি যেহেতু খ্রিস্টান স্কুল, মিশনারি স্কুল বললাম, তো আমি যখন ক্যাথিড্রাল চার্চে আমাদের প্রোগ্রাম হতো, অ্যানুয়াল প্রোগ্রাম, আমাদের সরস্বতী পুজো বা দুর্গা পুজো হতো না, আমাদের ক্রিসমাসটাই খুব বড় করে উদযাপন হতো স্কুলে। তো সেইখান থেকে আলাপ হয়েছিল, একসাথে পারফর্ম করতে গিয়ে, তখন ওই স্কুলও এসেছিল, তো সেইখানে প্রেমটা শুরু হয়েছিল। আর তখন মানে
আমিও অনেক ছোট, স্কুল লাইফ মানে ধরো ক্লাস 7-8-এর কথা বলছি, আর ও আমার থেকে 1 বছরের বড়। সেই অর্থে প্রপার প্রেমটা তখন বুঝতাম না। আর প্রেম করব কি, ভীষণ কনজারভেটিভ একটা ফ্যামিলি ছিল, মানে রাত্রেবেলা 8টার পর বাড়িতে ঢোকা কোনো নিষিদ্ধ, মা গিয়ে স্কুলে ছেড়ে দিত, বাবা আনতে যেত। তো আমাদের জীবন তো 8টার পরে শুরু হতো। হ্যাঁ, না সেই সময় 8টাটা অনেক না, আমি বেশি। আমাদের পাড়ার ছেলেপুলেদের কথা বলছি, ছেলেদের একটা টিউশনটা আলাদা, শেষ করার পর ওই টাইমটাই শুরু হ্যাঁ, হতো। কি আমাদের যতটুকু হয়েছে ওই টিউশনের মধ্যে বসে ওইটুকুই প্রেম আর কি, একসাথে কথা, তারপর রাত্রেবেলা আর কি একটু ফোনে কথা। তখন তো এত সোশ্যাল মিডিয়া বা এত হোয়াটসঅ্যাপও ছিল না, তো সেখান থেকে প্রেম সেই অর্থে না, ভালো বন্ধুত্ব ছিল। আর তখন ওই যে তোমাকে বললাম প্রথমেই 143 একটা কোড ল্যাঙ্গুয়েজে কথা হতো। একবার প্রপোজ করলো, তার উত্তর দিতেই 10 দিন ভেবেছিলাম, এখন হলে তো প্রেম পালিয়েই যাবে। তো সেগুলো খুব মজাদার এক্সপিরিয়েন্স, ভীষণ ভালো। এখনো যোগাযোগ আছে? না, এখন যোগাযোগ নেই, তার বিয়ে হয়ে গেছে। মানে খবর রাখো? না, খবরও রাখা হয়নি, কোনোভাবে চোখে পড়ে যায় না? না, কিন্তু কোনো তিক্ততাও নেই। মানে আমার যে প্রেমটা এন্ড হয়েছিল, যে বলে না যে মানুষের মুখ দেখাতে কি বন্ধ, সেরকম কখনোই না। যদিও বা তার পরবর্তী স্প্যানে যে প্রেম হয়েছে সেখানেও কিন্তু কোনো তিক্ততা আমার নেই। সম্পর্কটা ওয়ার্ক করেনি, কিন্তু মানুষগুলো খারাপ না আমার ক্ষেত্রে। তো তারা এখনো আমার জীবনে ভীষণ, মানে কি বলবো, পজিটিভ মানুষ হিসেবেই আছে। হয়তো কোনো কারণে একটা দুটো সম্পর্ক অ্যাডজাস্ট হয়নি। তারপরে স্কুল হলো বা কলেজে এলে? কলেজে প্রেম হয়নি। কলেজে প্রেম হয়নি না। তুমি কাজ শুরু করার পর এই ইন্ডাস্ট্রিতে, আমাদের অভিনয় জগতের ইন্ডাস্ট্রিতে, কোন রকম কি কারোর সাথে বন্ধুত্ব, বিশেষ বন্ধুত্ব, সেরকম কোনো ব্যাপার? দেখো, সবাই, আমি বলবো কি, মানে ইন্ডাস্ট্রিতে কাজ করতে আসতে গিয়ে মানে বন্ধুত্ব তো সবার সাথে, ভালো কলিগ হতে পারে, কিন্তু তোমার ওই যে বলে না বাড়ির খবর সব সময় তুমি আদান প্রদান, সেই তো বন্ধু হয়, যে তোমার আপস অ্যান্ড ডাউন দুটোতেই থাকে। সেরকম বন্ধুত্ব কিন্তু আমার সাথে হয়নি। কিন্তু সবার সাথে খুব ভালো সম্পর্ক। তো বন্ধু সবাইকে আমি বলতে মানে পারবো না, কিন্তু ভালো সম্পর্ক হয়েছে, ভালো ভালো সহকর্মী বলতে পারো। আর তুমি যেটা পয়েন্ট করছো যে ইন্ডাস্ট্রিতে কারোর সাথে কি মনে লাড্ডু ফুটেছে, হ্যাঁ, ভালো লাগা তো হয়েইছে। ওকে, এইটাও আরেকটা পয়েন্ট সবাই পেয়ে গেল। আবার লেখালেখি হবে, হ্যাঁ, সারা সমাজ মাধ্যম জুড়ে তোলপাড় হয়ে যাবে যে শ্রীময়ী এটা কি বলল। ইন্ডাস্ট্রিতে শ্রীময়ের প্রেম খুঁজে পেলেন কাঞ্চন মল্লিক ছাড়া। আচ্ছা, তুমি এটাকে কিভাবে এনজয় করো? কি এই যে এত এত খবর রোজ এত এত জায়গায় বিভিন্ন পোর্টালে বেরোচ্ছে যে শ্রীময়ী আবার কার সঙ্গে, শ্রীময়ীকে কার সঙ্গে, মানে ধরো একটা হঠাৎ করে আমি ধরো চোখে পড়ছি, আমি জানি না হবু, এটা বলছি না, শ্রীময়ীকে দেখা গেল অন্য একটি পুরুষের সঙ্গে, দেখা গেল তুমি তোমার পরিবারের কারো একটা সঙ্গে পুজো দিতে গেছো, মানে সেটা লাইনটা হলো এটা, অন্য এক পুরুষের সঙ্গে দেখা গেল শ্রীময়ী। এটা হচ্ছে ফিমেল ডমিনিজম একটা জায়গা, তো সেজন্য কোনো পুরুষ বন্ধু হতে পারে না। বয়ফ্রেন্ড কথাটা আমরা বললেই ভেবে নিই একটা অন্য রকম লোকে একটা দৃষ্টিভঙ্গিতে দেখে। আর বিবাহিত মানুষ কি কোনো পুরুষ বন্ধু হতে পারে? তোমার সাথে ধরো আমি একটা ছবি দিলাম, তো তার মধ্যে আমি জানি যে তোমার সাথে আমার কি সম্পর্ক আছে, অবশ্যই। তার মানে যে একটা নোংরা অ্যাঙ্গেল থেকে দেখে নিলাম। আর যেহেতু আরো বেশি এটা মানে সস্তার দেখায়, যেহেতু আমরা অভিনয় করি, মানে আমাদের বোধহয় মান হুঁশ আমাদের কিছুই নেই, আমরা সবটাই সেলেবেল, এটা মানুষ মনে করে থাকে। তো আমার কোনো অসুবিধা হয় না, কারণ আমি দেখেছি আমি যে সময় থেকে কাজ শুরু করেছি সেই সময় এত ডিজিটাল মিডিয়া ছিল না। এবং আমার সাথে কাঞ্চনের যদি বলো বন্ধুত্ব, বিয়ে নিয়ে 14 বছর, আমি 12 বছর মানুষটাকে চিনেছি, তখন জানতামও না যে কাঞ্চনের সাথে আমি বিয়ে করবো। আমার তরফ থেকে ভালো লাগা ছিল, নট প্রেম, কারণ তখন কাঞ্চন ওয়াজ কমিটেড উইথ অ্যানাদার ওয়ান। তো আমার ক্ষেত্রে মনে হয়েছে যে তখন ভাগ্যে সেগুলো ছিল না, তাহলে তো কত কিছু, আজকে কত ছবি, কত কিছু পোস্ট, সম্পর্কগুলো খুব ব্যক্তিগত হয়। আর যারা ধরো তোমাকে আমাকে নিয়ে চারটি নিউজ করছে, মানুষ সেটাই পড়ে। মানুষ দেখেছে এখন নেগেটিভ পাবলিসিটিতে পপুলার হয়, আমি তো হয়েছি, আবার নেগেটিভ পাবলিসিটিতেই মানুষ অ্যাট্রাক্ট। তোমার সাথে সম্পর্কের চিট ধরলো, মানুষ আগে পড়বে। কে খেলতে গেল, কে চাঁদে গেল, ধর এগুলো বলে ইগনোর করে দেবে। তো আমি এখন এনজয় করি, কারণ আমার মনে হয় যত তুমি রিয়্যাক্ট করবে, তুমি তাদের চেনো না, তাহলে তোমার প্রবলেম বাড়বে। তো তারা যদি চারটি নিউজ করছে তোমাকে ঘিরে, তুমি পপুলার হচ্ছ, আমরা তো এখন সমাজে নাকি টক অফ দ্য টাউন, ভাইরাল, কত কিছু শুনি, তো আমি এনজয় করি, আমি চেরিশ করি ব্যাপারটা। কারণ তুমি চর্চায় আছো মানে লোক তোমাকে নিয়ে ভাবছে, সোজা হিসেব। আর যেদিন তুমি থাকবে না, এটাই তো মানুষ চেয়েছে যে আমরা চর্চায় থাকবো, অভিনেতা অভিনেত্রীরা কাজ করব, কাজটা কাজ, চার দেওয়ালের মধ্যে বন্দি,
তারপর মানুষ চারটি চিনবে, সেলফি নেবে, এটা তো ডে 1 থেকে সবার মোটো থাকে, কেউ স্বীকার করে কেউ করে না। তো আমি যখন এইভাবেই পপুলার হলাম, লোক তো ভালোবাসা দিচ্ছে, তো আমি খুব এনজয় করি। আর কিছু ক্ষেত্রে আগে খারাপ লাগতো যে এই যে নিউজগুলো ধরো ঘুরিয়ে দেয়, এই যেটা আমি তোমায় বললাম, ইন্ডাস্ট্রিতে প্রেম হয়েছে, কিন্তু তার সাথেও আমার সম্পর্ক ভীষণ ভালো, তো আমার কোনো তিক্ততা নেই। তো আমি জানি তার সাথে আমার কি ইকুয়েশন। প্রেম মানে কিন্তু ওই গিভ অ্যান্ড টেক পলিসি নয়, প্রেম মানে কিন্তু কাস্টিং কাউচ নয়, আমার ক্ষেত্রে এটা নয়। প্রেম মানে প্রেমই হয়েছে, যে তোমাকে আমার ভালো লাগে, কোথাও তোমার প্রতি আমার একটা দুর্বলতা কাজ করেছে, সে তুমি তোমার মতো ভালো আছো, আমি আমার মতো ভালো আছি। বাহ, খুব ভালো। আমার এটা ভেবে ভালো লাগছে যে তোমার কাছ থেকে এত পজিটিভ কথা শুনছি। মানুষ যেভাবে একটা মানুষকে দেখে, সাধারণ মানুষ যেভাবে একটা মানুষকে সবসময় জাজ করে, আসলে যে সে মানুষটা সেরকম নয়, সেটা এই মন খোলা আড্ডাতে বসলেই হয়তো বোঝা যায়। সিময়ী, কখনো হারানোর ভয় করে একটা মানুষকে? আজকে তুমি আগলে নিয়েছো, আগলে রেখেছো, একটা মানুষের সাথে একটা সংসার করেছো, যে মানুষের একটা ইতিহাস রয়েছে, যে মানুষটা এর আগে একটা ইতিহাস রয়েছে, যে কারণে হয়তো অনেক কথা উঠছে, উঠবে, ভবিষ্যতে উঠবে, মানুষ কথা বলতে ছাড়ে না। কিন্তু শ্রীময়ীর কি কখনো, মানে তুমি মানুষটাকে কখনো ভয় করে হারানোর? এরকম একটা মানুষের সাথে থাকছো যার একটা হিস্ট্রি এরকম। আমি যে মানুষটার সাথে 2 বছর ধরো আইনতভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি, আমি সেই মানুষটাকে 12 বছর চিনি। তা সেই বইয়ের সমস্ত চ্যাপ্টার আমার পড়া। সে যখন বিবাহিত পুরুষ ছিল সেই অবস্থায় আমি তাকে ভালোবেসেছি, সে নয় আমি। তো আমি কোনোদিন ভাবিও নি সংসার করব, এটাই আমার কাছে প্রেম। আমার কাছে কিন্তু প্রশ্নটা হচ্ছে এই সংসারটাকে তুমি রাখতে পারবে? আমি সেটাই বলছি, তো আমি কখনো ভাবিনি যে আমি তাকে মানে আমার নিজের স্বামী হিসেবে পাবো। আমরা তো ক্যামেরার সামনে বসে এখন অনেক কথা বলি, কিন্তু আমরা বাড়িটা সবটা এক্সপোজ করি না। তো আমি দেখেছি সেই মানুষটাকে দোষারোপ করা খুব সোজা, কারণ আমার মনে হয়েছে মহিলা মানে একটু সিম্প্যাথি। আজ ধরো আমি বলছি, আজ যদি আমার সাথে, আমার কাঞ্চন বাদ দিয়ে বলছি, ধরো আমি বিয়ে করেছি, আমি সম্পর্কটা ওয়ার্ক করলো না, আমি এসে খুব ভালো করে কেঁদে কেটে ক্যামেরার সামনে অভিনয় করে অনেক কথা বলতে পারি, ব্লেম গেম আমি দিতে পারি, কিন্তু বাকি দর্শক ওইটুকুই আমাকে দেখছে, বাকিটা জানে না কি হয়েছে, কিন্তু আমি ওর পুরো চ্যাপ্টারটা জানি কি হয়েছে। আমি কাঞ্চন মল্লিক একজন কৌতুক শিল্পী, যে মানুষকে হাসায় আমি তাকে কাঁদতে দেখেছি। তার সম্পর্ক ওয়ার্ক করেনি, বলেন এগুলো সবটাই ভাগ্য হতে পারে, তার হয়তো কোনো কারণে নয় গন্ডগোল হয়েছে, কোন সম্পর্ক হয়তো সম্পর্ক থেকে বেরিয়ে এসেছে, কিন্তু ও মুখ চোরা, কথা বলেনি বলে লোক ওকে দোষারোপ করতে, মানে লোকের কাছে ইজি হয়ে গেছে। আমার ক্ষেত্রে এইটাই আমি উত্তর দিলাম, আমি যেহেতু ওকে 12 বছর চিনি, সো আমার এখানে কোনো ইনসিকিউরিটি নেই। মানে কাঞ্চনকে যদি আমি বিয়ে নাও করতাম, আমার মা হতে কোনো প্রবলেম ছিল না। আমি শুধু সোশ্যাল ট্যাবু, ওই সামাজিক, ওই সমাজ মাধ্যমে যারা আছেন বা আশেপাশের যারা মানুষরা আছেন, তাদেরকে প্রমাণ দিতে আমি বিয়ে করেছি, আদারওয়াইজ আমরা এখনো বেস্ট ফ্রেন্ড। আর সেকেন্ড হচ্ছে ইনসিকিউরিটি আমাকে কখনো তাড়িয়ে নিয়ে যায় না। তার কারণ তোমাকে আমি বলছি সঙ্গীতদা, আজ ধরো আমি এখানে তোমার সাথে ইন্টারভিউ করলাম, আমি ধরো রাস্তা দিয়ে বেরোলাম, একটা লরি এসে আমাকে মেরে দিল, বা কোনো একটা দুরারোগ্য ব্যাধিতে অল অফ আ সাডেন আমি মারা গেলাম, হার্ট অ্যাটাক হতে পারে, স্ট্রোক হতে পারে, তো আমি কি আমার জীবন নিয়ে সিকিউর? তো আমি তোমাকে নিয়ে ইনসিকিউরিটি কি দেখাবো? তোমাকে নিয়ে আমি সিকিউরিটি কি চাইবো? ভগবান তো আমাকে, যেটা আমার নিজের, আমার থেকে কেউ ছিনিয়ে নিয়ে, আমার হাত পা কেউ তুমি পারলে টেনে নিতে পারো, বাট ছিনিয়ে তো কেটে নিতে পারবে না, একমাত্র ভগবানই পারে। ধরো হাত কাটা গেল অ্যাক্সিডেন্টে, মাথাটাই উড়ে গেল, অনেক তো হচ্ছে, তো আমি আমার জীবনকে নিয়ে সিকিউর নই, তো আমি তোমাকে নিয়ে এক্সপেক্ট করবো যে আমি সিকিউর? একটা বাবা মা একটা সন্তানকে বড় করে, আমি এখন এক সন্তানের মা, আমি জানি যে একটা প্রেগনেন্সি অবস্থা একটা মহিলার কি ফেস দিয়ে যায়, সেখানে বাবা মার ঠাই হচ্ছে বৃদ্ধাশ্রম। এই সম্পর্কগুলো তো ভীষণ আনসার্টেন। মানে সেগুলো নিয়ে তো এত কথা হয় না, কোথাও এত কথা হয় না। আজকে হাজার হাজার মানুষ যে স্বামী স্ত্রী নিয়ে কথা হয়, কথা হয়, কিন্তু বাবা মাকে যে বৃদ্ধাশ্রম, বাবা মাকে যে যেখানে রেখে আসছে, আমি ওই ওয়ার্ডটাই বলতে চাই না, তার কারণ ওই ওয়ার্ডটা খুব খুব
কষ্ট দেয়। তাহলে তুমি ভাবো না যে একটা সন্তানকে বড় করছে, একটা সন্তানকে সৃষ্টি করছে তার গর্ভে, সেই বাবা মা এত শ্রম দেয়, এত পরিশ্রম করে যে সন্তান বড় হবে, বড় হয়ে আমাদের মুখ উজ্জ্বল করবে, সেখানে বাবা মা বোঝা হয়ে বৃদ্ধাশ্রমে চলে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে মানুষের কোনো ইনসিকিউরিটি নেই বা সিকিউরিটি নেই। তো আমি কেন একটা এইরকম একটা স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে ইনসিকিউরিটি, আমার জীবনে কোনো কিছু নিয়ে এই ইনসিকিউরিটি। ফেজটা আছে, এনজয় করো, দ্যাটস ইট। আমি নিজেও জানি না যে কাল কখন কিভাবে আমার ভগবান আমার ডেস্টিনি লিখে রেখেছেন। ঠিক। তো আমি কখনো আনপ্ল্যান আমার বিষয়টা, আমি অভিনয় করব আনপ্ল্যান, কাঞ্চন আমার বিয়ে হবে আনপ্ল্যান, বাচ্চা হবে আনপ্ল্যান, সবাই তো চাইলেই সবটা পায় না। বাট ভগবানের কাছে আমি গ্রেটফুল, আমি ঈশ্বরে বিশ্বাসী একটা মানুষ। আমি জানি আমি কখনো মানুষের জ্ঞানত অজ্ঞাতভাবে ক্ষতি করিনি, নেভার এভার। আমিও না, কাঞ্চনও নয়। মানুষ খারাপ কথা বলতে পারে, সেটা তার পরিচয়, বাইরে থেকে জাজমেন্টাল হতে পারে, সেটা তাদের পরিচয়, সেই নিয়ে আমি হস্তক্ষেপ করছি না। কিন্তু আমি তো কখনো ক্ষতি করিনি। তো ভগবান আমাকে না চাইতেই আমাকে অনেক কিছু দিয়েছে, আমার একটা সাজানো পরিবার দিয়েছে, আমি যে মানুষটাকে আমার ভালো লাগতো সেই মানুষটাকে আমার জীবন পার্টনার হিসেবে দিয়ে সারাক্ষণের দিয়েছে। সঙ্গী হিসেবে পেয়েছো। তো একটা সুন্দর ফুটফুটে সন্তান দিয়েছে, অবশ্যই। সুস্থ সন্তান দিয়েছে। তো আমি সেটাতে ভীষণ কৃতজ্ঞ। আমার সত্যি কথা বলতে আমার কোনো ইনসিকিউরিটি নেই। বাহ, এটার জন্য হাততালি তো দেওয়া যায়, কিন্তু এখানে যেহেতু বিশাল মঞ্চ নেই, প্রচুর মানুষ নেই, কিন্তু আমি মন থেকে হাততালিটা দিলাম। এই কালারটা কি একটু পিঙ্কিশ? না, এটা একদম রেডিশ। ওকে। আই লাভ রেড। তুমি প্রেমে আছো না? না, হ্যাঁ, অবশ্যই। প্রেমের রঙই লাল। আমি শোনো, হ্যাঁ, লালের দিকেই থাকবে, হ্যাঁ। অন্য রঙের দিকে বেশি তাকাবে না। যেমন হলুদ রঙের কাপে কফি দিয়েছে, তখন আবার থেকে ঠান্ডা হচ্ছে, বৃহস্পতি কালার খুব ভালো লাগে। এটা ওয়াও কফি রয়েছে এর মধ্যে। রেড কিন্তু আছে। আমাদের এই আড্ডায় কিন্তু একটা ছুট রয়েছে বলা যায়, কি গো? যে আড্ডাতে হোস্ট গেস্ট বলে কোনো বিষয় নেই। না, হোস্ট গেস্টকে প্রশ্ন করছে, ঠিক আছে, গেস্টও কিন্তু হোস্টকে যে কোনো সময় প্রশ্ন করতে Okay. পারে, যখন খুশি মনে হতেই পারে, করতেই পারে। সেই জন্য তোমার সেই রাস্তাটা খোলা থাকলো আমার তরফ থেকে, যা ইচ্ছে জিজ্ঞেস করো। কারণ এই সোফাটাতে বসার একটা হচ্ছে মানে অদৃশ্য গীতা একটা আমি ছুঁয়েই বসছি, যে আমি যাহা বলিব সত্য বলিব। সবাই সেটাই বলা উচিত। সেটা বলা উচিত এবং সেটাই সত্যি হওয়া উচিত। মুখোশ পরে তো সব জায়গায় যাওয়া যায় না। আমি করব আজকে তোমার প্রশ্ন, করো যখন ইচ্ছে। একটু 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 জমুক আড্ডা জমুক বলবো। হ্যাঁ, না, অলরেডি জমে গেছে, যেভাবে টেক অফ করেছে একদম মানে দুর্দান্ত এগোচ্ছে, আড্ডাও জমে গেছে বলা যায়। আচ্ছা শ্রীময়ী, আমরা তো তোমাকে সবসময় একটা বিরাট দাপুটে মহিলা হিসেবে দেখে এসেছি। তোমার মধ্যে না, আমি যেটুকু, আমরা ব্যক্তিগতভাবে আমাদের যেটুকু আলাপ আছে সেটা তো এখনো বলাই হয়নি, মানে তোমার বরের সঙ্গে আমার সম্পর্কও প্রায় 14 বছরে, মানে আমরা এখানে সতীন হতে পারি একটা দিক থেকে, যে এত বছরের পূর্ব পরিচিত। তো তিনি তো খুব মজার মানুষ। কাঞ্চনদা আমার দেখা অন্যতম শ্রেষ্ঠ একজন অ্যাঙ্কার, কমেডিয়ান। অনেকে বলে কমেডিয়ান তো বটেই, সেটা আলাদা কথা, কিন্তু একটা শোকে চালিয়ে নিয়ে যাওয়া, যদি এটাকে অ্যাঙ্কারিংয়ের জায়গা বলা হয়, তাহলে সে একটা অন্যতম অ্যাঙ্কার এবং দৃষ্টান্তও বটে, বহু বছর ধরে একইভাবে একই এনার্জিতে। তোমার এনার্জি লেভেল যে জায়গায় সেট থাকে, কাঞ্চনদার এনার্জি লেভেল আমরা অ্যাঙ্কারিংয়ের পর্যায়ে যা দেখেছি, আমি বাড়ির লোকটাকে কি খাওয়া বাড়িতে, মানে একটা ক্যাফেতে গিয়ে, একটা পাব গেছি আমরা একসাথে, গেছি একটা পাবে গেছি, একটা এই তো তুমি এই ব্যক্তিগত শ্রীময়কে চেনার ডিসঅ্যাডভান্টেজ কিন্তু। না, মানে ধরো একটা জায়গায় আমরা আড্ডা দিচ্ছি, হ্যাঁ। লাউড মিউজিক চলছে, আমি দেখছি যে আমার বউ এবং তুমি তোমরা নাচছো, ঠিক আছে ফাইন, আমরা বসে বসে একটুখানি গা দোলাচ্ছি, হঠাৎ করে কাঞ্চনদা যে এনার্জিটা দিল, আমার মনে হলো যে আমি এই বয়সে আমি ওর থেকে বেশি, মানে আমি ডাউন হয়ে গেছি, মানে আমি অবাক। না, বিষয়টা হচ্ছে ওই যে তোমার কোম্পানিটা, মানে দেখবে সব জায়গায় তো ওই যে বললাম সবাই বন্ধু নয়, সঞ্চারীর সাথে কিন্তু রোজ দেখা হয় না, বা হোয়াটসঅ্যাপে আমার হাই হ্যালো হয় না। সঞ্চারী আমার কিন্তু বউ, হ্যাঁ, আমার বিয়ে হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, একদমই তাই, বউ এবং খুব সুন্দর একটা কাপল আর কি দুজনে। তো ওর সাথে আমার রোজ হাই হ্যালো হয় না, কিন্তু কিন্তু যেদিন দেখা হয় আমরা মন খুলে আনফিল্টার গল্প করি। একদম। সেই দিন যেদিন আমাদের সাথে দেখাটা হলো, অল অফ আ সাডেন, অ্যাকচুয়ালি আমরা একটা জায়গায় রেস্টুরেন্টে খেতে গেছি, সেখানে তারা এসছেন কপতি এবং তার এক বন্ধু, সেখানে আড্ডাটা জমে গেল। তো এইটা হচ্ছে কোম্পানি, যদি গুড কোম্পানি হয় না, তখন দেখবে ভাইস ভার্সা, মানে কেউ কারো থেকে কম নয়, ছবি তুলছি, আড্ডা মারছি, আনন্দ করছি, এটা জানি মাই জোন। ওই ফিল্টারেশন নেই কোনো, যে আমি ভুলে গেছি অভিনেতা বা আমি অন্য কোনো কিছু, সবটা ভুলে গিয়ে আমি জানি এখন আমার বন্ধুদের মধ্যেই আছি। তো
তো সেইটা খুব ম্যাটার করে। বন্ধুত্ব তো হারিয়ে যাচ্ছে এখন, তো বন্ধু নামের সংজ্ঞাটা আমার কাছে কোনো অস্তিত্বহীন। বা প্রেমও আমি দেখছি এখন তো অনেক কিছু ট্যাবু হয়, ওয়ান নাইট স্ট্যান্ড, আজকে আসছি কালকে, হ্যাঁ কালকে দেখলাম নেই, হ্যালো মনে হয় না আপনার সাথে দেখা হলো, না আমার সাথে দেখা হয়নি। তো এইগুলো মানুষ কিন্তু মানে এগুলো না ইয়ার্কির বিষয় না। আমার মনে হয় যত মানুষ সোশ্যাল মিডিয়াতে নিজেকে এত এনগেজ করে দিচ্ছে, আমরা কিন্তু 2 ঘন্টা পাশাপাশি বসে কেউ কথা বলতে পারি না, সারাক্ষণ ফোন স্ক্রল করছি, সারাক্ষণ কম্পিটিশন, ছবি পোস্ট করতে হবে, এটা আগে দিতে হবে, ওটা আগে দিতে হবে, এটা আমি দেখছি। তো আগে তো আমি দেখেছি, আগে এটা ছিল না, এখন সবার মধ্যে এটা ঢুকে গেছে। তো আমার মনে হয় যে ওই জন্য মানুষ কমিউনিকেশন গ্যাপ হচ্ছে। মানুষের তো মন খারাপ, একটু ফোন করে বলবো চল না দেখা করি, চল একটু খাওয়া দাওয়া করি, একটু কথা বলি, মনে বা একটু কাঁদবো, বন্ধুদের কাছেই তো কাঁদে মন খারাপ হলে, বা মন খুলে হাসবো, সেই মানুষগুলো অভাব হারিয়ে যাচ্ছে। যার ফলে এত ডিপ্রেশন, এত স্লিপিং পিল মানুষকে খেতে হয়, এত সুইসাইড করছে মানুষ। কমিউনিকেশন গ্যাপ। একটা বন্ধুই পারে একটা কুয়ো থেকে তোমায় তুলে আনতে। তোমার জীবনে এরকম বন্ধু কজন আছে? আমার জীবনে যে কজন আমি বন্ধু পেয়েছি, বাই ব্লেসড আর কি বলতে পারো, তারা এখনো এক্সিস্ট করে, আমার ছোটবেলার বন্ধু তারা। তো আমার নতুন করে বন্ধু তৈরি হয় না, ভালো পরিচিত তৈরি হয় আর কি। তো তার মধ্যে এখন অ্যাড অন হয়েছে কাঞ্চন তো আমার বেস্ট ফ্রেন্ডই আমি বলি। তো সেইভাবেই আমরা নিজেরা গ্রো করি। তোমাদের মধ্যে না একটা অদ্ভুত হ্যাপিনেস দেখেছি আমি, একটা নজর না লাগুক, টাচুট থাকুক, সবকিছু ঠিকঠাক, একটা আলাদা একটা ভাইব পাওয়া যায়। তো আমি দেখেছি একটা পজিটিভিটি। আর আমরা জানো তো, সরি তোমায় কাটলাম, আমাদের না কোনো রকম মুখোশ পরা নয়, আমরা যেটা করি, তুমি তো আমার সাথে দেখো, তখন তো ক্যামেরা চলেনি, আমরা যেটা করি, আমি যদি ওর সাথে ইয়ার্কি মারি, আমি ওভাবেই ইয়ার্কি মারি, কিন্তু আমার জোনে মারি। তো সেই জন্যই বলছিলে তুমি এনার্জি পিল বা কি খাওয়াও, কিছু না গো, ভাইস ভার্সা হয়ে গেছে। মানে আমরা ভালো থাকলে দেখবে ওটা তোমার রিফ্লেক্ট করে। আমি ওটাই বলতে চেয়েছিলাম বা বের করতে চেয়েছিলাম, এই যে তোমাদের সম্পর্কে যে পজিটিভিটিটা রয়েছে, যে হ্যাপিনেসটা রয়েছে, এটাই বুস্ট করেছে। তার কারণ এই বুস্টটাই ইজ আলটিমেট, মানে একটা সম্পর্ককে ভালো দেখানো। দেখো পিডিএ আজকে একটা সেলফি তুলে আপলোড করলাম, তুমিও ছবি তুলে দাও, আমিও ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে দিই, দেখানোর জন্য অনেক কিছু করা যায়। কিন্তু তুমি যে বললে ওই 4 দেওয়ালের মধ্যে ওই একদম ব্যক্তিগত জায়গাটাতে, ওখানে তো আর কেউ নেই। ওখানে কতটা আমরা নিজেরা ভালো আছি, নিজেরা কতটা বন্ধুর মতো কথা বলছি, সেটাই কিন্তু আলটিমেট। এবং সেটা তোমাদের বোঝা যাচ্ছে, সেই বিষয়টা তোমাদের মধ্যে রয়েছে। আজকে কত বছর হলো তোমার এই ইন্ডাস্ট্রিতে অভিনয় করা? আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন শুরু করেছিলাম, নিয়ার অ্যাবাউট 13 বছর তো বটেই। একটা পয়েন্টে গিয়ে কাজ শুরু করেছিলাম, তারপর বাড়ি থেকে ছিল যে পড়াশোনা করতে হবে, কারণ গ্র্যাজুয়েশনটা মাস্ট। আমার বাড়িতে কেউ অভিনেত্রী নন। একটুখানি একটু আগে বাড়ি ঢুকে যাওয়া, হ্যাঁ মানে চিরকালই ছিল। আমার বাবার আপত্তি ছিল অভিনেতা বা অভিনেত্রী হওয়া না, কিন্তু আমার বাড়ি ভীষণ ফান লাভিং একটা বাড়ি, সিনেমা দেখা, আগে থিয়েটার দেখা, এগুলো কিন্তু করে এসছেন। মানে এন্টারটেইনমেন্টকে পছন্দ। আমার ঠাকুমা সেই সময় একটা ইংলিশ মিডিয়ামের টিচার ছিল, যে সময় বলে যে মহিলারা কাজ করতেন না করে। আমার দাদু ব্যারিস্টার ছিলেন। তো সেখানে কিন্তু মানে কি বলবো, কনজারভেটিভ, কিন্তু খুব যে অর্থোডক্স না যে মজা করব না। আর 40 জনের হাঁড়ি ছিল একটা সময়। তো সেই জন্য উত্তর কলকাতার মেয়ে, তো অভিনেত্রী হওয়া নিয়ে কারোর প্রবলেম ছিল না। প্রবলেম ছিল তখন আমাদের 14 ঘন্টা ছিল না, রাত্রেবেলা কাজে আসছি, সেইটাতে খুব আপত্তি ছিল। তারপর আমি 12 দিই, তারপর একটা সিরিয়াল করি আমি আর সঞ্চারী, যেটা দিয়ে প্রথম শুরু আমার ডেবিউ সিরিয়াল, শ্রেয়াশিস চক্রবর্তী তুমি রবে নীরবে। আচ্ছা, সেখানে কাজ। তারপর আমার অ্যাকাউন্টেন্সি অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়। তো পড়া আর কাজ তখন ব্যালেন্স করতে, কেন 48 ঘন্টা 72 ঘন্টা শুটিং হতো। করার পর তারপরে বাবা বললো দেখো, কারোর ইচ্ছের শক্তির বিরুদ্ধে গিয়ে তো আমি কিছু করতে পারবো না, ওর যখন ওটাই ন্যাক যে ওটাই করব, তাহলে তুমি ওটাতেই কনসেন্ট্রেট করো। একদমই দু নৌকায় পা দিয়ে চলো না, তুমি ওটাকে সম্মান করো, যে তুমি ওখান থেকে অর্থ উপার্জন করছো, একদম। আর তোমার তো অভাবে তুমি তখন ডেফিনেটলি আসোনি, তো তুমি সেটাকে সম্মান করে এগিয়ে যাও। তো ওই তো অনেস্টি দিয়ে কাজ। তারপর আমি থিয়েটার করি। আচ্ছা, আমি প্রথমে খরাজ মুখার্জি দলে করতাম, দুটো থিয়েটার করার পর সেখান থেকে আমাকে শেখর সমাদ্দার ডেকে পাঠান। আমি চপল ভাদুরীর সাথে লাস্ট শো করেছি, তখন উনি অসুস্থ ছিলেন, সুন্দর বিবির পালা। আমি নটি বিনোদিনী করেছি গিরিশ মঞ্চতে। তো সেই সময় থিয়েটারটা করতাম। তারপরে সিরিয়ালে অফার পায়, তো সিরিয়ালে অফার পাওয়াতে
কৃষ্ণকলি আমার টার্নিং পয়েন্ট, মানুষ এত ভালোবাসা দিল, নেগেটিভ রোল, ফার্স্ট টাইম যে ফোক গান গায়, আমার ফুটিয়ে তুলেছিলে তুমি চরিত্রটা। হ্যাঁ, ঈশ্বরের আশীর্বাদ আর সিনিয়রদের ভালোবাসা, তো সেইটা করার পর মানুষ 4 বছর চলেছিল সিরিয়ালটা, তো আমাদের 47 সপ্তাহ টানা 1 নাম্বার টিআরপি ছিল, তো সেইটা আমাদের ভীষণ ভালো বন্ডিং হয়ে গেছিল। তো সেই সিরিয়ালটা কাজ পায়, তারপর একের পর এক কাজ অফার আসে, সেগুলোকে অ্যাকসেপ্ট করতে করতে যাওয়া, তো আজকে এখানে দাঁড়িয়ে আছি। ওয়েল ডান। এবং মানে তুমি যেভাবে, যে গতিতে, যে সুন্দরভাবে এগোচ্ছ, অবশ্যই খুব বড় জায়গায় তুমি অ্যাচিভ করবে, করো, এটাই আমিও চাই, এটাই হওয়া উচিত। তুমি উত্তর কলকাতার মেয়ে। আমরা প্রেম নিয়ে যখন কথা বলি, যখন কলকাতার প্রেমকে বলিউড বলো বা আমাদের ইন্ডাস্ট্রিতেও কলকাতার প্রেম যখন একটু ফুটিয়ে তুলতে হয়, একটু প্রেম দেখাবো, তখন কিন্তু পরিচালকরা, জানি না, ইন ম্যাক্সিমাম কেসেস উত্তর কলকাতাকে বেছে নেয়। হ্যাঁ, ওই গলি দিয়ে হেঁটে যাওয়া প্রেম, ট্রামে চড়ে ওই একটু ট্রামে যাওয়া, চড়ে একটু যাওয়া, ওই গঙ্গার ঘাটে বসে থাকা। উত্তর কলকাতার প্রেম মানে তোমার কি কি এক্সপিরিয়েন্স আছে উত্তর কলকাতার প্রেমের মধ্যে? দেখো, প্রেম মানে শুধু যে আমি কিন্তু সম্পর্কের কথা বলছি না, মানে প্রেম তোমার চোখে দেখাও হতে পারে। হ্যাঁ, উত্তর কলকাতার প্রেম অনেক কিছু আছে যেগুলো নস্টালজিয়া, এখনো ভাবলে ভালো লাগে। বন্ধুদের সাথে বাগবাজার মায়ের ঘাটে আড্ডা দেওয়া, গঙ্গার ঘাটে বসে ডিম সেদ্ধ আর ম্যাগি খাওয়া, ওটার মধ্যে আলাদাই নুডলস খেতে, তুমি ওয়াও মোমো রয়েছে, খোঁজে যাবে। আচ্ছা, ওকে, তো না, আমি রাস্তা স্ট্রিট ফুডের কথা বলছি। হ্যাঁ, মানে বলো যে নুডলস না, গঙ্গার ঘাটে চা আর নুডলস খাওয়া। আচ্ছা, গঙ্গার ঘাটে চা নুডল খাওয়া, তারপরে তোমার ডিম সেদ্ধ খাওয়া, সেগুলো কিন্তু আলাদাই একটা প্রেম, আলাদাই। তারপর সকাল ভোর 4টের সময় ট্রামটা ধরে প্রিন্সেপ ঘাটে যাওয়া, সেখানে একটু ফটো টোটো তোলা, তখন তো আর ক্যামেরাতে মানে ওই ক্যামেরাযুক্ত মোবাইল নয়, তখন ডিএসএলআর এর ছবি তোলা, সেগুলো একটা আলাদাই আনন্দ, বুঝেছো তো। তারপর বন্ধুদের প্রেম করানো, স্কুলের উল্টো দিকে প্রচুর মারও খেয়েছি মায়ের কাছে। বন্ধুদের প্রেম করানোর জন্য মার খেয়েছো? নিজে তো ক্যাবলাই ছিলাম, এরকম তো ছিলাম না, হঠাৎ করে একটু চেগে গেলাম আর কি, পরিস্থিতি চাগিয়ে দিল, তখন আর কি বল, মা চলে এসেছে, কি করবো, কে মা ভাবলো হয়তো আমি এসটিডি বুথে ঢুকে, তখন এসটিডি বুথ তো 50 পয়সা থাকতো আর কি লোকাল কলে, তো মা ভাবলো হয়তো আমি প্রেমটা করছি, আদেও না। একদিন আমার ব্যাগ থেকে এত বড় প্রেমপত্র বেরোলো, মানে আমি ছিলাম ভাই, আমার থেকে ওরটা বেরোতো, ওরটা আমার থেকে বেরোতো, মানে এরকম, আর সেইটা করতে গিয়ে কেসটা খাচ্ছে আমি, কারণ মা চিঠিটা পড়ে মা বুঝলো সবটাই আমি, আর তখন তো তোমার প্রিয়তমা, প্রিয়তম, এসব নাম নেই কিন্তু, এইবার সেটা ভাবলো আমি, অকারণ কেস খেলাম আর কি। তো এইগুলো কিন্তু মজার ছিল, মানে আমি বলছি আমি আমার ছেলেবেলা এতভাবে এনজয় করেছি না, এখন যখন দেখি যে অনেক আমার থেকে যারা জুনিয়র, যারা কাজ করতে এসছে, বয়সে জুনিয়রের কথা বলছি, বা যারা নতুন আর কি, অনেকে দেখি আমার আত্মীয় স্বজনের মধ্যে, এখন মনে হয় যে তারা বোধহয় সেই জেনারেশনটাকে মিস করে। ওই জন্য আমরা কিন্তু এখনো আড্ডার রসদটা বুঝি, যেখানেই দেখা হয় সেখানে আমরা আড্ডায় আর কি জমে যায়, এগুলো ফিরে আসে তখন। হ্যাঁ, মানে যখন আমি কাঞ্চনের সাথেও একটা পয়েন্টে আমাদের পুজোতে একবার দেখা হতো, দুর্গাপুজো, সেটা একজন অভিনেতার বাড়ি ছিল, একজন প্রডিউসারের বাড়িতে, সেখানে গান বাজনার আসর হতো, সেখানে কিন্তু তাদের মধ্যেও একটা প্রাণ খোলা আড্ডা ছিল। তখন কিন্তু ওই ইনস্টাগ্রামে পোস্ট করতে হবে বা ফেসবুকে স্টোরি দিতে হবে, এটা ছিল না, আড্ডাটা আড্ডা ভাই, এইটা কিন্তু ছিল। তো উত্তর কলকাতার প্রেম এমনি, মানে সেটা তুমি, আচ্ছা আমি তোমার একটা প্রশ্ন করি, তোমার প্রাণচন্দ্র তোমার দাদার মতো হতে পারে, বন্ধুর মতো হতে পারে, বন্ধুশ্রী বা দাদাশ্রীটা ভুলে যাও, তুমি এখন শ্রীময়ের সাথে কথা বলছো, ঠিক আছে, এবার তুমি আমাকে বলো, ফার্স্ট টাইম তুমি যখন আমাকে দেখলে, তুমি তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছু জানতে না, আই হোপ সো, তো তুমি, তোমার আমাকে দেখে কি মনে হয়েছে? একজন পুরুষ মানুষ প্রথম ফার্স্ট অ্যাপিয়ারেন্স আমাকে দেখলো, কি মনে হয়েছে? এই উত্তর তো কাঞ্চনের থেকে পাইনি, তোমাকে প্রশ্নটা। এই ভিডিওটা কাঞ্চনদা দেখবে তো? দেখুক না, ট্রান্সপারেন্সি তো, আমার যদি কাউকে ভালো লাগে আমি কাঞ্চনকে গিয়ে বলি। আমার প্রথম কথাটা মনে হচ্ছিল কাঞ্চনদা একে কি করে পটালো, অনেস্টলি বলছি, কাঞ্চনদা একে পটালো কি করে, মানে শব্দটা আমি হয়তো এভাবে নিলাম ঠিকই, দাদা কিছু মনে করো না, হঠাৎ করে একদম পুরো একদম একদম এই সাবাস এইরকম আর কি, মানে যেটা ভেতর হয়েছে, মুখ পুরো, আমারও পাশে বউ ছিল, আমি সেভাবে এক্সপ্রেস করে বলতে পারিনি, আজকে আমি বলছি এই সাবাস, কাঞ্চনদা কি করবো। এই যে তুমি বললে আরে সাবাস, তো আরে সাবাসটা কি দেখে মনে হলো? এটা একটা মহিলাদের একটু 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 শুনতে ইচ্ছা করে। আমি তোমাকে এর আগে দেখেছিলাম তোমার চরিত্রে তোমাকে অভিনয় করতে, তুমি যেই সিরিয়ালটার কথা বললে, সেখানে তোমার একটা সাদামাটা লুক ছিল, একদমই একটা অন্য রকমের লুক ছিল, একটা
তার মধ্যে একটু ধার্মিক ছোঁয়াও ছিল। সেটা শ্রীময়ী নয়, সেটা শ্রীময়ী নয়, সেটা একটা চরিত্র। কিন্তু আমি শ্রীময়ীকে ওইভাবেই দেখেছি। দেখেছো। এবার আমি যখন তোমাকে প্রথম দেখলাম, তুমি একটা বেশ একটা গর্জিয়াস একটা শাড়ি পরে, একটা সুন্দর একটা লম্বা পাল্লা একটা মেয়ে, একটা সুন্দর, মানে আমি তোমাকে তার আগে যেহেতু দেখিনি, শ্রীময়ী মুখটা দেখে বুঝতে পারলাম, তার কারণ তুমি তার আগের যে কাজটা তুমি আমার ওয়াইফের সাথেই করছিলে, সুতরাং তোমার কথা আমি সেইভাবে শুনেছিলাম এই যে শ্রীময়ী বলছে আড্ডা দিতে যাব, আমরা আড্ডা দিচ্ছি, আমরা খাবার খাচ্ছি ইত্যাদি প্রভৃতি। এবার ফাট করে তোমায় যখন দেখলাম চোখের সামনে, মানে তুমি তখন বসেছিলে মনে হয়, হ্যাঁ বসেছিলে, আমি জাস্ট ঢুকলাম, কেউ আমায় ডাকলো, দাদা ওইখানেরই একজন আমাকে বললো দাদা আপনাকে ডাকছে। আমরা যখন আমি জাস্ট ঘুরে তাকালাম, কাঞ্চনদাকে দেখার পড়লো তোমার পাশে, কাঞ্চনদার পাশে তুমি বসে, একটা সুন্দর একটা শাড়ি পরে, বেশ একটা ঝলমলে শাড়ি, আর ইস্তাবাস কাঞ্চনদাকে কি করে পটালো, মানে বুঝে গেছি আর কি তুমি এইভাবে, এটাই মানে এর বেশি কিছু না। আর মানে শোনো, বিশ্বাস করো, আমি আপনাদের সামনেও বলছি, একটা সুন্দর দেখতে একটা পুরুষ মানুষ বসে আছে, একটা ছেলে, ইয়াং ছেলে, তোমাকে বলছি আমি, তুমি বসে আছো, এত সুন্দর এক্সপ্লেনেশন আমি জীবনে পাইনি। তুমি এত সুন্দর, তুমি বলতে বলতে তোমার চোখ বন্ধ করে করে ভেবে বলছো। হ্যাঁ, আমার মনে হচ্ছে আমাকে এত সুন্দর তুমি এক্সপ্লেন করলে। আরে আমি সবাইকে এইভাবে এক্সপ্লেন করি, কিছু মানুষ বোঝে, কিছু মানুষ বোঝে না, বুঝতে আমার বোঝার সংখ্যাগুলো খুব কম। আর বুঝিও না, যত না বোঝে ততই ভালো। না এটা কিন্তু অনেস্টলি না, যাকে দেখুন বিয়ের পর আমাকে দেখেছে, মা হওয়ার পর দেখেছে, পাল্টাওনি, মানে বলছেন যে হিট আছে মার্কেটে, একদম ফুল সুপার হিট, শ্রীময়ী সুপার হিট একদম। আরেকটা জিনিস, তুমি যে বিষয়টা নিয়ে কথা তুললে, তোমরা তো সবাই অভিনয় করো, অভিনেত্রী, তোমরা নিজেদেরকে মেনটেন করে রাখবে, এটা ঠিক। আমি কিচ্ছু মেনটেন করি না, মানে অন স্ক্রিন থাকার জন্য কিচ্ছু করো না? না, আমি কিচ্ছু করি না, আই সোয়ার। না আমি ইনজেকশন ফুটিয়ে ঠোঁট বাড়িয়েছি, ওটা বলছি না। না আমি পেট কমিয়েছি, না ঠোঁট কমিয়েছি। কাঞ্চন বলেছে বাজেট নেই। কাঞ্চনদার বাজেট নেই? কাঞ্চনদার কি কানের পেছনে সব বাজেট চলে গেছে? জেনে গেছে যে একে ভগবান সুন্দর করে পাঠিয়েছে, এই বেশি সুন্দর হয়ে গেলে যদি আবার, বললাম না থাক। বাপ রে বাপ, বললাম একদিন কাঞ্চনকে যে আমি একদিন ঠোঁটটা করে নি, না বলছে দরকার নেই, আমার বাজেট নেই রে, প্রচুর বাজেট। আচ্ছা, আমাদের ইন্ডাস্ট্রিতে যারা এরকম করেছে, অনেকে করেছে, দেখে তাদের বোঝা যায়, অনেস্টলি বোঝা যায়। আমি নাম বলছি না, তোমাকেও নাম বলতে হবে। তুমি কিন্তু বিতর্কের প্রশ্ন, না আমি আমারটা বলেছি, আমি কারণ নাম বলছি না। না, যারা করেছে তাদেরকে মানাচ্ছে। তুমি পুরুষ মানুষ হয়ে বলো, মহিলারা তো ম্যাক্সিমাম করেছে, ছেলেদের কি করে দেখবো আমি? না আমি মহিলাদের কথাই বলছি। তুমি বলো, তোমার পুরুষ মানুষ হয়ে কি তাদেরকে, যারা করেছে, যাদের তুমি নাম বলছো না, তাদেরকে কি ভালো লাগে দেখতে? আমার তো লাগে না, আমি তোমাদের তাহলে লাগে না। আমি ফিমেল, দেখো মহিলাদেরকে মানে আরেকটা মহিলা নিয়ে প্রশ্ন করো না, কারণ তাদের, আমার যেমন কোনো মহিলাকে আপত্তি হয় না বলতে, তাদেরকে আমার চোখে ভালোই লাগে, তারা যদি ক্যারি করতে পারে, আমার কোনো, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। আমার ভালো লাগে না কথাটা হচ্ছে, তাকে যেমন লাগতো সেটাতে তুমি বেশি অভ্যস্ত, আনন্যাচারাল কিছু ভালো লাগে না, সেটা আমারও মতামত। আমার মনে হয় যে ন্যাচারালি মানুষকে তো একটা সুন্দরভাবে সৃষ্টি করে পাঠায়, তো এটা আমার কাছেও তাই, এটা কাঞ্চনও আমাকে বলে যে ন্যাচারাল থাকাটা খুব ইম্পর্টেন্ট সব দিক থেকে, বাই হার্ট এবং বাই মাইন্ড এবং বাহ্যিকভাবেও। এবার তুমি পুরুষ হিসেবে যে মহিলাদের বললে ভাল লাগে না, মার্জনা করবেন সবাই, আমাকে ভালো লাগে। আপনাদের এত কন্টেন্ট দিচ্ছি কাল থেকে, কার্টুন দেখুন কি বললে, কার্টুন আর ছাড়ুন একদম, আমরা যা বলছি আপনারা আরো আনকাট করে দিন, আর আরো একটু এডিট করুন। এডিটরের প্রচন্ড কাট নিয়ে এপিসোডটাতে আমি বুঝতে পারছি বাবা। হ্যাঁ, আচ্ছা শ্রীময়ী, তোমার এই সমস্ত কথা, এগুলো খুব বিতর্কিত কথা, এই কথাগুলো তো আমরা বেশি জানো, কারণ তোমাকেও কাজ করতে হবে, আমাকেও কাজ করতে হবে। আমার নাম তো এখন মিসেস বিতর্কিত চট্টরাজ মল্লিক, আর কাঞ্চনের নাম মিস্টার বিতর্ক মল্লিক। ভালো নাম, কিন্তু খারাপ না। বিতর্ক হয়ে এখন যেটা বেরিয়েছে সেটা তর্ক। আমার ছোট্ট কৃষ্ণ, আচ্ছা তাদের নিয়েও ফাইট হচ্ছে। ভালো হ্যাঁ, তাকেও ছাড়ছে না, ঠিক। সেটাতে পরে আসি। কাঞ্চনদা কমেডিয়ান, আমরা প্রেমের আড্ডাতে বসেছি যখন, নিশ্চয়ই কোনো রোমান্টিক সিচুয়েশনে হাসিয়ে ফেলেছে, এটা তো হতেই পারে। কোনো একটা খুব একটা কোজি জায়গাতে, একটা রোমান্সে ভরপুর একটা সুন্দর মিউজিক, একটা খুব সুন্দর এই রোগটা আমার আছে। হ্যাঁ, এই রোগটা আমার আছে, হাসিয়ে ফেলা রোগটা, একদম হেসে ফেলা রোগটা, মানে মারাত্মক। আর আমার হাসি তো দেখেছো, আমার হাসি যখন শুরু 75 ডেসিমেলে, আর আমি কাঁপতে থাকি। কালী পুজোর সময় হেসে ফেলো না
আমার হাসি বন্ধ হয় না। হ্যাঁ। মানে এমনও হয়েছে লোক পাশ থেকে ভেবেছে তো আমি অজর দ্বারায় কাঁদছি, না, হাসতে হাসতে চোখ দিয়ে আমার জল বেরিয়েছে। আর কাঞ্চন কিন্তু এটা মনে করে লোকে, যে আপনারাও সবাই মনে করেন যে আমাকে অনেকে জিজ্ঞেসও করে যে আচ্ছা দাদা বাড়িতেও এরকম না, এরকমই সবসময় কমেডি করে, কিন্তু না, কাঞ্চনের মাপটা খুব কমেডির একটা মাপ হয়। কমেডি, আগে কমেডিটা বসিয়ে আবার লাইনটা বলো। কাঞ্চনের কমেডির মাপটা ওটা ভীষণ শর্টেড। কাঞ্চন জানে যে কত ডিউরেশন দিতে হবে। আচ্ছা। সেটা বাড়িতে নয়, কিন্তু সেটা উল্টোটা হয়। আমার হাসির একটা রোগ আছে, সেটা নির্দ্বিধ, ধর প্রবল কেউ একটা ছড়াচ্ছে, আমি হেসে মানে কাঁপছি, কাঞ্চন শুধু আর আমার হাসি বন্ধ হয় না, আমি কাঁপতে থাকি, লোক ভাবে যে কি হলো হঠাৎ। তো এইটা হয়ে গেছে যে কাঞ্চনকে আমাকে করতে হয় না, মানে আমি এমন হাসি যেখানে কাঞ্চনকে আর কি ম্যানেজ দিতে হয়। বাহ। আর কমেডিয়ান আমার মানে ওটা পুরোটা ক্যামেরার সামনে। আচ্ছা। মানে কিন্তু কাঞ্চন সিরিয়াসও হয়, কাঞ্চন রাগেও, কাঞ্চন দুঃখ পাবি, এটা আপনাদেরই প্রশ্নটাও করে দিয়েছে, ভালো করেছে, সবটা করে। আমি যত জায়গায় গেছি তত জায়গায় একটাই প্রশ্ন, ফাংশন করতে গিয়ে একটা কথা বলবো, দাদা খুব হাসায় তাই না? কি আমার তো ওইটা শুনে আরো হাসি পেয়ে গেল। না না, দাদা সব কিছু করে, দাদার যত যত কি বলবো ওটাকে বাংলায় কি বলে, যত অনুভূতি আছে, যত ক্যালমা আছে, হ্যাঁ না, যত যত অনুভূতি আছে, আবেগ আছে, সবটা দেখায়। আচ্ছা। এবং কাঞ্চনের থেকে আমি প্রেম করা শিখেছি। ইজ ভেরি মাচ রোমান্টিক, যেটা আপনারা কেউ জানেন না। মানে একজন শিল্পী মানুষ তো, তো ও ভীষণ ভালো, মানে ওইটাই ফুটিয়ে তুলতে পারবে না যদি প্রেমটা না থাকে। আমার কাছে আমি যখন তোমায় বললাম যে আমি ছোটবেলাতে প্রেম করেছি, যেটা যে সময় ধরো তোমাদেরও স্কুল লাইফ প্রেম, ঝাড়ি মারা ডিফারেন্ট, প্রেম করা ডিফারেন্ট, আলাদা। তো সেইটা কিন্তু কাঞ্চনের থেকে আমি শিখেছি যে কিভাবে সুন্দর করে প্রেম হতে, মানে প্রেম ফুটিয়ে তোলা যায়। আজ এত বছর একসাথে সময় কাটিয়েছো, যদি তোমাকে বলি যে শ্রীময়ী তোমার আজ অব্দি কাটানো সব থেকে মেমোরেবল এবং স্পেশাল মুহূর্ত উইথ কাঞ্চনদা কোনটা? স্পেশাল মোমেন্টস হচ্ছে যখন আমার বেবি ডেলিভারি হলো, যখন কাঞ্চন ওটিতে ছিল, যখন ফার্স্ট টাইম, মানে আমার জীবনে আমি এত নার্ভাস আমি জীবনে হইনি, মানে আমি ফার্স্ট টাইম মানে কীভাবে ব্রেকডাউন করে গেছি, আমি কেঁদে ফেলেছিলাম, কারণ আমার একটু ক্রিটিক্যাল হয়ে গেছিলো অ্যাট দ্য ডেলিভারি টাইম। তো সেটা আমি কোনোদিন এক্সপেক্টও তো করিনি যে আমি মা হব বা কিছু সামথিং, আমার প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্স, কারণ আমার বাড়িতে সবার অনেক আগে হয়ে গেছে, তখন আমি অনেক ছোট। তো সেই সময় মোমেন্টটা আমি দেখেছিলাম যে ওটিতে কাঞ্চন আমার কন্টিনিউয়াসলি মাথায় হাত বুলিয়ে যাচ্ছে এবং ডক্টর সমানে চেয়ার আপ করে যাচ্ছে, কারণ আমার তো লোকাল অ্যানাস্থেসিয়া হয়েছিল। যখন এরকম একটা পর্দা লাগানো, ওর বাইরে একটা গলা ওয়া বলে চেঁচিয়ে উঠলো, আমি তখনও বিশ্বাস করতে পারিনি যে এটা আমারই মেয়ে কাঁদছে। আর ডক্টর বলেছে দ্য বিউটিফুল বেবি গার্ল কাঞ্চন, ও কিন্তু মায়ের মতো হয়েছে, এইসব বলেছে আর কি, যেহেতু আমি এত টেনশনে ছিলাম। ওই মোমেন্টটা আমি জীবনে ভুলবো না, মানে ওটা আমার কাছে চিরস্মরণীয়। আমি যতদিন বাঁচবো ওই মুহূর্তটা আমার মধ্যে থেকে গেঁথে গেছে আর কি, একটা ফার্স্ট টাইম। আর আরেকটা কি প্রশ্ন করলে তুমি? যে রোমান্টিক, মানে স্পেশাল মোমেন্ট তো বললেই তুমি, এবং সবথেকে কাছের কোন মুহূর্ত? রোমান্টিক মুহূর্ত যদি বলো, একটা জায়গা, আমরা একটা ক্লাবে আমরা একদিন বসে আড্ডা মারছিলাম, সেখানে ইলিশ উৎসব হয়েছিল, জুন জুলাই মাস হবে, হ্যাঁ, আমার জন্মদিনের পরে পরে। একটা এই যে কিছুদিন আগে একটা বৃষ্টি শুরু হলো দেখলে তো, ঠিক সেম বৃষ্টি শুরু হলো আমাদের চোখের সামনে, সকাল থেকেই হচ্ছিল হচ্ছিল হচ্ছিল। মানে আমি দেখলাম সুইমিং পুল ছিল, তার উপর একটা শেডস করা থাকে না, একটা গাছ ভেঙে পড়লো, শেডসের একটা দিক পুরো দুবড়ে চলে গেল, মানে ভেঙে ঢুকে গেল এবং সেটা উড়ে পড়লো। মানে সেটা বাড়ি ফেরাটা খুব ডিফিকাল্ট ছিল সেদিনের, সন্ধ্যাবেলা গেছে দেখা করতে। তো ওই এটা আমার জন্মদিনটা তো বর্ষাকালে, তো বৃষ্টির সাথে আমার একটা প্রেম আছে, ভগবানই সেদিন করিয়ে দিয়েছিল। ওই প্রেমটা একটা সাংঘাতিক, বাইরে বৃষ্টি পড়ছে, ভিতরে আমি আর কাঞ্চন প্রেম বিনিময় করছি, তো এটা একটা প্রেম। খুব ভালো, এরকম বর্ষা বারবার ফিরে আসুক জীবনে, আমরা এটাই চাই। বেশি জল টল না উঠুক, তার কারণ বেশি জল হয়ে গেলে মানে গভীর জলে অনেক কিছু থাকে, আমরা কিন্তু গভীর জলে যারা থাকে তারা তাও বোঝা যায়, ঠিক আছে, যারা কম জলে বেশি সাঁতার কাটে তারা কিন্তু গন্ডগোল, বেশি বেশি ডেঞ্জারাস না, যে কোনো কিছুই না হাফ হার্টেড করা, দু নৌকায় পা দাও। কত মানুষ দেখছো ইদানিং কম জলে সাঁতার কাটা, প্রচুর প্রচুর চোখের সামনে, যত দিন যাচ্ছে, যত বয়স বাড়ছে, তত অভিজ্ঞতা বাড়ছে, প্রচুর মানুষ আমি দেখতে পাচ্ছি চোখের সামনে যে নিজেরা ভালো নেই। আসলে মানুষের এখন হয়ে গেছে যেটা,
ইটস এ রিয়েলিটি। মানে যে যেটা পেয়েছে সেটাতে সন্তুষ্ট নয়, আমার আরও চাই। এত চাহিদা বেড়ে গেছে যে সাপ্লাই দিতে পারছে আরো না। আলো আরো আলো, মানে আরো 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 আলো, মানে এটাতে মানুষ হচ্ছে না, যার ফলে মানুষের এক জায়গায় থাকা বা মানে কি বলবো, মনটা চঞ্চল হয়ে যাচ্ছে, খুব অন্য অন্য জায়গায় ছড়িয়ে যাচ্ছে, যার ফলে ভুলভাল করে ফেলছে মানুষ। তো সে ঠিক আছে, আস্তে আস্তে সবাই শিখে যাবে। বাহ। তোমার কাছে গিফট যদি বলি, ভালোবাসার উপহার যদি বলি, কিসে খুশি হবে? মানে বস্তু বিশেষেই যদি আমি যাই, ধরো জিনিস বস্তু বিশেষে যাই, কি দিলে খুশি? আমার যে কোনো কিছু, সেটা সারপ্রাইজ হতে হবে। আমার কোনো এরকম নামি দামি ব্র্যান্ড নেই। তুমি যদি আমাকে গড়িয়াহাট থেকে গিয়েও একটা জুয়েলারি কিনে দাও, আমি তাতেও খুশি। আমার দরকার নেই যে তোমার একটা মল থেকে গিয়ে আমাকে হাজার হাজার টাকার বা লাখ টাকার জিনিস দিতে হবে, কিন্তু সেই জিনিসটার মধ্যে আন্তরিকতা থাকতে হবে, একটা টাচ থাকতে হবে। যা খুশি আমাকে যদি তুমি গোবিন্দভোগ চালের ভাত ঘি দিয়ে দাও ডেকে, কিন্তু তুমি ওই ভালোবেসে যদি বলো আমি সবটা করব তোমার জন্য, কিন্তু তুমি ধরো বলে এনে খেয়ে নে, তাহলে তুমি কোটি টাকার বিরিয়ানি দিলেও আমি খাবো না। বাহ। যা কিছু, ছোট হোক যা কিছু হোক, ভালোবাসা মোড়ানো হতে হবে আর আন্তরিকতার সাথে দিতে হবে। নিজেকে আজ থেকে আগামী 5 বছর পর কোন জায়গায় দেখছো? বেটার মানুষ। এখন যে জায়গায় আছি আরও যেন পরিণত, আরও যেন ম্যাচিওর হতে পারি। মানুষ হিসেবে মান আর হুঁশ যেন আমার বজায় থাকে, কোনোদিনও এমন কিছু না করে ফেলি যেখানে আমার আয়নার সামনে নিজেকে দাঁড়িয়ে বলতে হবে যে শ্রীময়ী ইউ আর রং। আচ্ছা, ঠিককে ঠিক ভুলকে ভুল বলা তোমার স্বভাব, অভ্যেস, সেটা আমি বুঝতে পারছি। এই এত বিতর্ক সব সময়, এত মানে যেন পিছু ছাড়ে না এরকম একটা ব্যাপার। আজ যে কোনো ছোট ছোট ঘটনা নিয়ে কারো কিছু হোক বা না হোক, কাঞ্চন শ্রীময়ীর ক্ষেত্রে হবেই হবে, এটা একদম পুরো যেন ভবিতব্য, এখন লেখা আছে, ঘটবেই ঘটবে। মাঝে মাঝে এই সমস্ত কিছু থেকে বিরক্ত লাগে না? মনে হয় না যে বেরোনোই বন্ধ করে দেবো, কিছু করাই বন্ধ করে দেবো? না, আমার লাগে না, তার কারণ আমি তো অন্যায়টা করছি না। বিতর্ক তো তোমরা সৃষ্টি করছো, তোমরা ইন দ্য সেন্স যারা করছে। আমি কেন বেরোবো না? আমি ন্যায়কে ন্যায় বলবো, অন্যায়কে অন্যায় বলবো। আর আমি বিশ্বাস করো, আমি জীবনে কোনো মানুষকে, কাউকে ভয় পাই না। কোনো পাওয়ার আমাকে ভয় দেখাতে পারবে না। আমি শুধু একমাত্র ভয় পাই, ভালোবাসি দুটোই, ভগবানকে। আমি জানি যে উপরওয়ালা जब देता है तो छप्पर फाड़ के देता है, लेता है तो छप्पर तोड़ के लेता है। তো আমি ওনাকে বিশ্বাস করি। আমি কেউ নই। তো আমার মনে হয় আমি যদি অন্যায় করে থাকি, আমি সরি বলবো। আমি একবারও ভাববো না, আমি সরি বলতে প্রস্তুত। যদি কোনো কারো মানুষ তো যদি অন্যায় করে থাকি, আর যদি সেটা অন্যায় না করি, তাহলে আমি কেন সরি বলবো? আমি চিৎকার করে বলবো, সবার এটাই বলা উচিত। আমার মনে হয় মানুষ ওই সোশ্যাল মিডিয়ায় না লিখে, ধরো রাস্তায় কোনো একটা অন্যায় দেখছে, মানুষ এখন ভাবে লোকে কি বলবে। কেন ভাই, লোকে কি বলবে? লোকের জন্য আমরা বাঁচি না। তুমি যখন চোখের সামনে দেখছো যে একটা মানুষ কোনো খারাপ কাজ করছে, তাহলে সেখানে প্রোটেস্ট করো। সেইখানেই ওই মোমবাতি জ্বলন্ত শিখা নিয়ে না বেরিয়ে সেখানেই মোমবাতিটা জ্বালাও, তাহলে সে ভাববে যে আমি আর করব না। আর যদি আমরা গায়ে মেখে নিই না, তাহলে রোজ করবে এরকম। এরকম কিছু মানুষ তৈরি হয়েছে ভগবানের রিগ্রেশন, যে তারা প্রত্যেক দিন কিছু না কিছু করবে। এখন ভগবানও ভাবে কেন পাঠালাম তাদেরকে? তো তাদের জন্য আমি বেরোনো বন্ধ কেন করে দেবো? আমি তো আমার জায়গায় কারেক্ট আছি, আমার কোনো কিছু নিয়ে রিগ্রেশন নেই। তুমি নিতে পারছো না, নিও না, ইগনোর করো। ইগনোর বলে একটা বস্তু আছে। ঠিক। তো আমি এটাতেই বিলিভ করি। আর বিরক্ত আগে লাগতো গো, বিশ্বাস, বিরক্ত লাগতো। তার কারণ হচ্ছে যে আমি মনে করতাম ওটাই, যে আমি কখনো তো এরকম এত ক্যামেরা, এত আলো, এত এত টাইম লাইনের মধ্যে ছিলাম না জীবনে। আমার পরিবারও ছিল না। কাঞ্চন হয়তো আমার থেকে বয়সে বড়, ইন্ডাস্ট্রি অনেক বেশি দেখেছে, অনেক অভিজ্ঞতা কাঞ্চনের। সেটা আমার জন্য খুব ব্লেসিংই হয়েছে ওকে বিয়ে করার জন্য, বা ওকে পার্টনার হিসেবে পাওয়ার জন্য। তখন মনে হতো যে আত্মীয় স্বজন কি ভাববে, মা বাবা কি ভাবছে। একটা পয়েন্টে দেখলাম তারাই আমাকে সাপোর্ট করে, যে ভাই তুই এগিয়ে যা। তারপরে আমি দেখলাম না, নরম মাটি বেশি আঁচড়ায়, আমাকে কথা বলতেই হবে। তো সেই জন্য এখন একদম কিছুতে নিয়ে আমি ভাবিত না। আমি শুধু ভাবিত আমার কাছের মানুষগুলোকে নিয়ে। যদি আমার কোনো আচরণে সে যদি কোনোভাবে হার্ট হয়, বা তার যদি কোনো ভালো লাগে, তাহলে আমার সেটা খুব ভালো লাগে। যে না, যে তার আমার এই জিনিসটা ভালো লেগেছে, বা কোনো কারণে তাকে আমি হার্ট করেছি, সেটা আমায় ভাবায়। আদারওয়াইজ বাইরের লোকদের
আচ্ছা, আমি যেমন শুরুতে বলেছিলাম যে তুমিও আমাকে প্রশ্ন করতে পারো, কোনো সময় কোনো বিষয় নিয়ে করতেই পারো, সেটা তোমাকে একটা ছোট্ট রিমাইন্ডার দিয়ে আমি আমার পরের জিজ্ঞাসাটাই যাচ্ছি। আমি তোমাকে একটা প্রশ্ন করব, সেটা একদম আলাদা প্রশ্ন। দেখো, তুমি তো তোমার ইন্ডাস্ট্রিতে কত বছর হলো? আমার একদম গুণে 14 বছর, মানে 2011 থেকে 2025। তুমি মানে সব রকম মানুষ ডিল করেছো, যেহেতু তুমি ক্যামেরার পেছনে, হ্যাঁ, তুমি দেখেছো। এখন 2025-এ এসে দাঁড়িয়ে নানান রকমের কাজ হচ্ছে, মানে প্রচুর কাজ হচ্ছে, ভালো ভালো কাজ হচ্ছে। তুমি আমাকে বলো, তোমার কোন সাল থেকে শুরু করেছিলে বলো? 2011 থেকে শুরু করেছিলে। 2011 আর 2025-এ দাঁড়িয়ে এসে তুমি ক্যামেরার পেছনের একজন মানুষ হিসেবে তোমাকে আমি কাঁদছি। আমি কোনো তোমার তকমা দিচ্ছি না, আমি ক্যামেরার পেছনে পরিচালক কিচ্ছু বলছি না, আমি স্বচ্ছন্দে থাকি। হ্যাঁ, আমি বলছি তুমি আমাকে বলো তোমার কোনটা মনে হচ্ছে খুব ভালো হয়েছে, আর তোমার কোনটা এখন কাজ করতে গিয়ে মনে হয় ইস যদি আগের ওই জায়গাটা ফেরত পেতাম। এখন তুমি কোনটাতে আছো? আচ্ছা, আমি এখন যে জায়গাটাতে আছি, মানে আমার এই মুহূর্তে আমি যে কাজগুলো করি, ধরো সেই কাজের জায়গায় যেটা মনে হচ্ছে বেটার হয়েছে ওভারঅল সবটা নিয়ে, শিল্পী, পেশেন্স, কাজের পরিধি, সময় বেঁধে দিয়েছে, সব মিলিয়ে আমার এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আমার কাজ করতে গিয়ে মনে হয় এখন মানুষ একটু বেশি প্রফেশনাল হয়ে গেছে। সেটা কিছু ক্ষেত্রে ভালো, কিছু ক্ষেত্রে খারাপ। আমার কাজের জায়গার থেকে হয়তো ভালোই বলবো। এখন মানুষ একটু বেশি কাজের বাইরে বন্ধুত্বটা মেনটেন করে না। আগে যেটা ছিল, একটা কাজের পাশাপাশি একটা বন্ধুত্ব ছিল মানুষের মধ্যে। আমার সঙ্গে আমার যারা কলিগস ছিল, আমার সঙ্গে যারা আরও কাজ করতো, তাদের সঙ্গে আমার পরিবারের মতো বন্ধুত্ব, এবং এখনও কিছু কিছু ক্ষেত্রে আসে। এখন সেটা হয় না, তারা বেশি প্রো মোডে চলে গেছে। তো আমার কিছু কিছু ক্ষেত্রে এটা ভালোই লাগে যে ঠিক আছে, কাজের বাইরে সম্পর্ক না থাকাই ভালো। কাজ যতটুকু কাজ ততটুকু হওয়াই ভালো। যেটা সবচেয়ে বেশি মিস করি আজকের দিনে, আজকে 2011-তে আমি যেভাবে দেখেছি, এখন যেভাবে দেখছি, সবথেকে যেটা মিস করি সেটা হচ্ছে সম্পর্ক, সেটা হচ্ছে বন্ডিং বিটুইন অ্যাক্টর অ্যান্ড ডিরেক্টর, বা যাই হোক না কেন, ক্যামেরার পেছনের মানুষের সঙ্গে ক্যামেরার সামনের মানুষদের বন্ডিং এখন না একেবারেই প্রায় নেই বললে চলে। তখন কিছু মানুষ আমাকে ভরসা দিয়েছিল, কিছু মানুষ আমার মাথায় হাত রেখেছিল, সাহস জুগিয়েছিল বছরের পর বছর, বলে আজকে আমি তোমার সামনে আজকে উল্টো দিকে এই সোফাটায় বসে আছি, এবং আমি মানে হ্যাঁ, আমি সার্ভাইভ করছি, আমরা সবাই করছি, সেটা সার্ভাইভ করছি। তখন যদি সে মানুষগুলো না সাহস দিত, আজকে হতো না। কিন্তু না, আজকের দিনে আমার সেই মানুষগুলোর বড্ড অভাব লাগে। আজকে ধর একটা জায়গায় চলে এসেছি, আমার এখনো মনে হয় আমার পেছনে কোনো একটা মানুষ বলে, মানে আজও মনে হয় আমার পেছন থেকে কোনো একটা মানুষ বলুক যে আরও এটাকে বেটার কর, আরও একটু ভালো কর, এটা ঠিক হলো না, এটা ভুল হলো। দেখো, বউ সঙ্গে থাকে, পরিবার সঙ্গে থাকে, কাজ কর্মক্ষেত্রে, কিন্তু কর্মক্ষেত্রে সেই মানুষগুলোর খুব দরকার। মানে বলছো যে যতই আমরা ডিজিটাইজেশনে বিশ্বাস করি, ডিজিটাল জেনারেশন বলি, আমার মনে হয় 2011টাই ভালো ছিল। এটা দরকার। ডিজিটাল হতে পারে, এআই দিয়ে তো আর হৃদয় তৈরি করা যায় না। এআই তুমি অনেক কিছুই তৈরি করে দিতে পারবে, তুমি 1000টা ছবি জেনারেট করে দিতে পারবে, কিন্তু এআই এর হাসি দেখলে বলে দেবে তুমি যে ওই হাসিটা কিন্তু মানুষের হাসি নয়। কাজের জায়গায় সেই প্রাণবন্ত ব্যাপারটা মিস করো। আর একটা জিনিস আমাকে বলো, আমরা তো ট্রোলড হই, ছেড়ে দাও, তুমি হবে না, কারণ তুমি ক্যামেরার পিছনের মানুষ, তুমি যার সাথে ঘর করছো তাকে নিয়েও কথাবার্তা কম, ঠিক আছে। কিন্তু আমি তোমার একটা জিনিস জিজ্ঞেস করছি, এখন যেখানে এসে দাঁড়িয়েছি আমরা, মানুষ তো পান থেকে চুন খুঁজতে পারবে না, তাহলে মানুষকে নিয়ে মানে শেষ করে দেয়। অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে 4 বার ওটি করে আবার 4 বার তাকে জুড়বে। কিন্তু তুমি বলো, কাজের ক্ষেত্রেও নানান লোক নানান রকম মন্তব্য করে। ধরো একটা যদি কোনো সিরিয়ালের কোনো দৃশ্য খারাপ কিছু হচ্ছে, আর্টিফিশিয়াল মনে হচ্ছে, সেটাকে নিয়ে ট্রোল করা, কোনো একটা পারফরমেন্সকে নিয়ে কিছু একটা হচ্ছে, মানুষের মনে হচ্ছে ভালো লাগছে না। তো তুমি এখন একজন পরিচালক বলো, সহ পরিচালক বলো, বা ক্যামেরার পেছনের মানুষ হিসেবে, একজন অ্যাঙ্কার হিসেবেই বলো, তোমার এখন কি মনে হচ্ছে যে মানুষ, দর্শক ভালোবাসা দিচ্ছে, দ্যাট ইজ অল রাইট, কিন্তু এই যে মানুষ মানে যা কিছুই করছে, কাজ নিয়েও লোক বলতে ছাড়ছে না, তোমার এটা কি মনে অ্যাডভান্টেজ না ডিসঅ্যাডভান্টেজ? না, অ্যাডভান্টেজ তো নয়, ডিসঅ্যাডভান্টেজ অবশ্যই। তার কারণ মানুষ সতর্ক হয়ে যাচ্ছে বড্ড বেশি। আমি কি করব সেটা তো আমায় কেউ ঠিক করে দেয় না। যখন করি তার আগে অবধি তো সেই মানুষগুলো বলে না, দাদা আপনি এটা করবেন না, করে নেওয়ার পর তারা মন্তব্য করে, আপনি এটা কেন করলেন। আর যেখানে আগে
সিরিয়াল বলো, আমি সিরিয়ালটাই বলছি কারণ এত এত সিরিয়াল, সিনেমাও দেখেছি আমি প্রচুর, আমি জিদ্দা কোয়েল দি প্রচন্ড ভক্ত, আচ্ছা। মানে আমি ব্ল্যাকে টিকিট কেটে সিনেমা দেখেছি। আচ্ছা। তো আগে ওরকম এত ভালো ভালো সিরিয়াল, সব সুপার ডুপার হিট সিরিয়াল, হ্যাঁ। কত বছর ধরে চলেছে। তারপর এখন ধরো কাজ হচ্ছে কম দিনে, শেষও হয়ে যাচ্ছে, কিন্তু মানুষ কথা বলতে ছাড়ছে না। তাতে কি মনে হচ্ছে তোমাদের? শিল্পীদের তো খারাপ লাগে। হ্যাঁ দেখো, এখন কিন্তু এই কারণে মানুষ বেশি কথা বলে, কারণ এক্সপোজারটা একটু বেশি, মানুষের কাছে একটু সহজে অ্যাভেলেবেল হয়ে গেছে। আজকে আমরা যদি প্রেম নিয়ে যেহেতু কথা বলছিলাম, তুমি দেখো তোমার একটা অতীত আছে, আমারও আমার বিয়ের আগে একটা অতীত আছে। আমি হয়তো আমার বিয়ের আগে 5খানা প্রেম করে বসে আছি, খারাপ ভালো সেটা পরের কথা। প্রেমগুলো পিওর। হ্যাঁ প্রেম করেছি, সস্তার নয়। যখন করেছি মন দিয়েই করেছি, হ্যাঁ, সস্তার নয়। সস্তার নয়। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যদি আমি সেই 5খানা প্রেম করতাম এবং একটি আমার উল্টো দিকের যে মানুষটি আছে, ধরো কোনো কারণে তার সঙ্গে আমার বনিবনা হলো না, সে কিন্তু 5টা কথা আজকে খুব সহজে লিখে আমার একটা ছবি দিয়ে আপলোড করে দিল, সেই অ্যাভেলেবিলিটিটা আছে, সেটা আছে, অ্যাক্সেসটা আছে। এবং তাহলে তখন যদি এটা থাকতো তাহলে কি ঘটতো, কি ঘটতে পারতো, অনেক কিছু। মানে আমি দুই জেন্ডারের কথাই বলছি, একটা ছেলে একটা মেয়ে একটা সম্পর্ক ভেঙেছে, ছেলের কারণেই হোক মেয়ের কারণেই হোক সম্পর্কটা ভেঙেছে, তার উল্টো রিয়াকশনে 5টা কথা এভাবে লিখে, আমি তো তখন তার পেপারে ছাপাতে পারবো না, সেই সময়ের কথা বলছি, কিন্তু আজকে আমি কিন্তু কিছু লিখতে পারি, কিছু বলতে পারি, নিজের বক্তব্য রাখার জায়গা আছে। সব দিক থেকে, যে কোনো দিক থেকে, মানে সমাজের সব দিক থেকে এটা একটা ডিসঅ্যাডভান্টেজ আমাদের, যে আজকে আমরা বড্ড বেশি অ্যাভেলেবেল হয়ে গেছি। তোমার সাথে আমার একমত, এটা আমার জানার ছিল। আমার শাহরুখ খানকে এখনো ছুতে ইচ্ছে করে, কেন? তাকে আমি কখনো সামনে থেকে দেখিনি, কিন্তু আমার এখানে আমি যাদের সাথে কাজ করি তাদেরকে ছুঁয়ে দেখার ইচ্ছেটা আমার চলে গেছে, তার মানে তারা আমার কাছে অ্যাভেলেবেল। ওই অ্যাভেলেবেল হয়ে যাওয়াটাই অ্যাকচুয়ালি। আমার তো এখনো চিঠি লিখে প্রেম নিবেদন করতে ইচ্ছা করে। দেখো হ্যাঁ, কাঞ্চন তো এবারও আচ্ছা, আমাকে কাঞ্চন থেকে anniversary লিখছো, দিয়েছে। আচ্ছা ধরো লিখছো, তোমার কাছে এখন কাগজ পেন রয়েছে, প্রথম 2টো লাইন কি হবে? দেখো, প্রথম 2টো লাইন দিয়ে আমি কাঞ্চনকে প্রেম নিবেদনটা শেষ প্রিয়তম, করতে পারি ঠিক আছে, না, বলো। প্রিয়তম বলেও নয়, ঠিক আছে, তুমি আমার দিয়েও শুরু করতে পারি, তুমি আমার, এবং তুমি আমায় যা দিয়েছো আমাকে ভরিয়ে দিয়েছো, এবং কেন আমি তোমাকে সবটা শেয়ার করব? তোমাকে বলছি, ও আচ্ছা, আমি আমার প্রেম নিবেদনটা শিখে দেখি নিজেই হাসছো। তুমি আমার সবকিছু ভরিয়ে দিয়েছো, তোমাকে আমি কেন শেয়ার করব? না, মানে আমি ভাবছি অন্য কারোর তোমাকে সাথে বললাম। ও আমি ভাবছি কাঞ্চনদাকে অন্য কারোর সাথে শেয়ার করার কথা বলছো। তুমি কি আমার মুখ থেকে কোনোভাবে শুনতে চাইছো যে আমি কিভাবে প্রেম নিবেদন করি? তাহলে ডিরেক্টলি না, প্রশ্ন করতে আমি হবে। বলতে চাইছি যে প্রথম 2টো লাইন কাঞ্চনদাকে যদি লেখো তাহলে সেই 2টো দুটো লাইন লাইনে শেষ হবে না। না, কিভাবে ও শুরু যা হবে? দি এখনো আমাকে চিঠিতে, কোনো গ্রিটিং কার্ড ফার্ড না, কিন্তু আচ্ছা, চিঠি লিখে, আমার অ্যানিভার্সারি গেল লিখেছে? 14 শেষে কি লিখেছে? এবং আমি যেগুলো চিঠিগুলো লিখে রেখেছিলাম, সেগুলো এখনো ওর খাতায় রাখা, এগুলোই স্মৃতি। আচ্ছা, শেষে কি লিখেছিল? কেন বলবো? ইতি না, কাঞ্চনদা যেটা লিখেছে, না, বলবো না। এখানে কাঞ্চনদা এই চেয়ারে বসবে আর তুমি প্রশ্ন করবে। ইতি তোমার কি ছিল? তোমার না, ইতি আমার, সবটাই আমি ওর। না না, যেটা তুমি পেয়েছো হাতে, হ্যাঁ। যে লেখাটা, হ্যাঁ। সবটা লেখার পর শেষে গিয়ে ইতি তোমার ড্যাশ, এই ড্যাশের জায়গায় কি ছিল? না, এটা বলবো না, এটা খুব স্পেশাল। অনেক চেষ্টা করলাম, বেরোলো না। না, আচ্ছা, তুমি তোমার সময় বোধহয় চিঠি দিয়েই প্রেমটা ছিল, একদম ছিল তখন। এখন তো তুমি সংসারী, একজনের হাজবেন্ড, সঞ্চারী, তাই সংসারী। হ্যাঁ, খুব ভালো কথা। তোমার কি মনে হয় এখনের আগের প্রেম আর এখনের প্রেমের ডিফারেন্সিয়েট কি আছে, বা আগের কোন প্রেমটাকে, মানে ধরো আগে যে প্রেমগুলো করেছো, কোন জিনিসটাকে বেশি মিস করো? আচ্ছা, তুমি আগের প্রেমের কথা বলে আমাকে একটু ভাবিয়ে ফেললে। প্রথম মানে কোনটা ধরবো? তোমার যেটা তোমার কাছে যেটা খুব মানে যেটা memorable সবথেকে আছে। বেশি এখনো চেরিশ করি। এখনো তোমার মাথার, দেখো প্রেম কখনো মুছে যায় না, প্রেমগুলো কনসিস্টেন্সি থেকে যায়। কেন? আর প্রথম প্রেমের প্রেম মতো তো প্রেম আলাদা। করলে থেকে যায়। হ্যাঁ, প্রথম প্রেম তো প্রেমের মতো প্রেমগুলোই বলছি, খুচরোগুলো বলছি না। আচ্ছা, আমার গ্রামে বাড়ি ছিল, একটা সময় স্কুল ছুটি হতো, আমরা একই ক্লাসে পড়তাম। এবার গ্রামের বাড়ি, গ্রামের ছেলেমেয়েরা সাইকেল নিয়েই স্কুলে যায়। তুমি বর্ষার সঙ্গে তোমার কানেকশন আছে বললে, তো সেরকমই একটা ধরো বর্ষার সময় স্কুল ছুটি হয়েছে, স্কুলের পর আমাদের সেদিন একটা টিউশন ছিল, সেই টিউশনে গেছি। টিউশন থেকে ফেরার সময় সন্ধে হবর দিকে এগোচ্ছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে, গোধূলি লগ্নে, কিন্তু তখন সূর্য দেখা যাচ্ছে না, যেহেতু মেঘলা। আমরা ফিরছি, যেটা মিস করি, মানে এই ধরনের প্রেমটাকে মিস করি।
আমরা ফিরছি দুজনে সাইকেল চালাতে চালাতে দুপাশে। আমাদের আরও 2 বন্ধু, একটি ছেলে এবং একটি মেয়ে, তারা আমাদের থেকে একটু পিছনে, একটু তফাতে। ওরা জানে যে আমরা প্রেম করছি, তাই একটু দূরে। আমরা সাইকেল চালাতে চালাতে এগোচ্ছি, হালকা বৃষ্টি পড়ছে। দুজনে দুজনের সাথে কোনো কথা বলছি না, পাশাপাশি সাইকেল চালিয়ে যাচ্ছি। আমার পাশে যে সাইকেল চালাচ্ছে লাল পাড় সাদা শাড়ি পরে আছে, আমিও সাদা জামা নীল প্যান্ট, আমাদের স্কুলের ইউনিফর্ম পরে আছি, যাচ্ছি। ওর বাড়ি একটা জায়গার পর সোজা চলে যেতে হয়, আমার বাড়ি ডান দিকে টার্ন নিলে আগে পড়বে, ও আর একটু যাবে। তো হঠাৎ করে কি হলো, কেন, কোনো কথা দুজনে এতক্ষণ অবধি বলিনি। হঠাৎ করে বলল, আমি একা বাড়ি যেতে পারবো না, সন্ধে হয়ে গেছে, ভয় লাগছে, আমি একা বাড়ি যেতে পারবো না। যা হয়, ওটাই কিন্তু না বলা প্রেম। হ্যাঁ, যে চাইছে তুমি ওকে পৌঁছে দাও। এবার আমার তো পেছনে ভয়, তার কারণ তো এবার তো আমি আমার বাড়ির সামনে দিয়ে ক্রস করব। বাবা, বাড়ির লোক দেখে নিলে? দেখে নিলে তো সে গল্প তোমায় জাস্ট এর পরেই বলছি, সেটা জানার পরে কি হয়েছে। তাকে একটুখানি এগিয়ে দিলাম, না আর একটু, নিজের মনটাও চাইছে না যে ফেরত আসি। এই যে একটা 5 থেকে 7 মিনিট সময় আমি ডান দিক বেঁকে যাব, না বেঁকে গিয়ে ওর সাথে আরও 5-10 মিনিট ধরো একসাথে গেলাম, কোনো কথা না বলে, তারপরেও কোনো কথা না বলে, তারপরে লেফট টার্ন নিলে ওর বাড়ি, ওদিকে বাঁ দিকে ঘুরে গেল, কিন্তু মনে মনে অনেক কথা বলছে। সাইকেল ঘুরিয়ে নিয়ে যে আমি আবার ফিরে চলে এসে আমার বাড়ির দিকে ঢুকলাম। এই 10টা মিনিট আমার কাছে প্রেম। এই 10টা মিনিট যে আমাকে একটু এগিয়ে দিতে হবে এবং তাকে একটু এগিয়ে দিয়ে আমি ফিরলাম দুজনে কোনো কথা না বলে, আমার কাছে প্রেম এটাই। এবং তারপরে পরিণত বয়সের প্রেম সেটা অন্যরকম। সেটা দেখো, 10টা মিনিটের প্রেম কিন্তু আজও তুমি চেরিশ করছো। তুমি বলছো তোমার চোখের মধ্যে সেটা বলছে। আমি যদি কখনো কোনো সিনেমা বানাই, আমি ডেফিনেটলি এই ধরনের দ্যাট ইজ কল্ড প্রেম। প্রেমের উত্তর দেখে তুমি আজকের জেনারেশন, হয়তো আমার থেকে একটু গ্যাপ হবে, আমার থেকে তুমি একটু বড়ই হবে, কিন্তু স্টিল দেখো আমাদের অনেক সময় প্রশ্ন করে, এই ফার্স্ট টাইম যে আমি তোমাদের এই শোটাতে এসে যে আমিও হোস্টকে প্রশ্ন করতে পারছি, কারণ আমারও তো জানতে ইচ্ছা করে। তোমার সাথে বেশি গ্যাপ হবে না জেনারেশন, কিন্তু আমার মনে হয় এগুলো কিন্তু, আমি জীবনে 2বার ভয় পেয়েছি, তুমি এই কথাটা বলে আমায় মনে করিয়ে দিলে। এক হচ্ছে এই প্রেমটা যখন ধরা পড়ে যায় আমার বাড়িতে এবং ওই মেয়েটির বাড়িতে, এবং ওইখানেই শেষ, ওইখানেই সমাপ্তি, ধরা পড়ে যায়। কেউ কারো গায়ে হাত তোলেনি, বাড়ির লোকজন, কিন্তু একটা যে ঠান্ডা ট্রিটমেন্ট, আমার আবার কড়া শাসন না, একটা ঠান্ডা ট্রিটমেন্ট। মানে বসে আছি, স্কুলে যাব, জাস্ট ভাতের থালাটা মা বসিয়ে দিয়ে চলে গেল, কথা বলবে না। বাবা, ওইটা আরো বেশি বলো, আরো ভেতরে কি ভাবছে, কতটা ভাবছে, উল্টো দিকেও তাই। এইটা একটা খুব ব্যাড ফেজ। আর তার মধ্যে আবার বুকটা ধুপুক ধুপুক করছে যে কি হবে, যোগাযোগ করতে পারবো না কথা। আর একটা প্রথমবার যখন আমার ব্যাগে দেশলাই পেয়েছিল, প্রথমবার যখন আমার ব্যাগে লাইটার পেয়েছিল, ওই দুটো সময় আমি জীবনে ভুলবো না। দেখো, একটা জিনিস হচ্ছে এই যে তুমি আজকের ডেটে দাঁড়িয়ে কথাটা বলছো, আমরা এটাই আমি বলবো, আমরা যতই নিজেকে আপ টু ডেট করি, আমরা নিজেকে নানান রকম নাম দিই, ঠিক আছে, জেনারেশনের নাম দিই। হ্যাঁ, তো আমার মেয়ে তো এখন জেনজি, আগেরটা আমি জানি না কি বলে আমাদের জেনারেশনটাকে, গেঞ্জি। হ্যাঁ, আচ্ছা, গেঞ্জি। কিন্তু আমি বলছি এই কোথাও সহবত আর এই শিক্ষাটা, এটা মানুষের হারিয়ে যাচ্ছে। দেখো, তুমি এই দেশলাইটা তুমি নাই ইগনোরই করে দিতে পারো, বা বাড়ির লোক বকেছে আর নেক্সট টাইম ওটার দিকে তাকাতে পারো না, শত কষ্টের পরও মানুষ এটা ভুলে যাচ্ছে, মানুষ ডেসপারেট হয়ে যাচ্ছে। আমি এখনো দেখেছি, আমার মানে আগে দেখতাম যে আমার কাকারা, তার যদি বয়সে বড় কেউ থাকতো, হাতে সিগারেট থাকলে সঙ্গে ফেলে দিত, এখনো সেটা দেখি কিন্তু অনেক ক্ষেত্রে। কিন্তু এখনকার জেনারেশন যারা আসছে, বা আগাম জেনারেশনটা জানি না, তারা আমি দেখছি মানে মা, কাকিমা, দাদু, দিদা সেখানে সিগারেট খাচ্ছে। সিগারেট খাওয়াটা অপরাধের না, আমার মনে হয় অপর মানুষটাকে সম্মান দেওয়া, তো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা কিন্তু আমাদের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে। মানে আমরা না পারছি সম্মান রাখতে, না পারছি সম্মান দিতে। কিন্তু প্রেম হারাবে না, প্রেম আজীবন থাকবে। প্রেমেও কিন্তু সম্মানটা খুব ইম্পর্টেন্ট, অবশ্যই দরকার। তুমি যদি অপর মানুষকে সম্মান না দাও, তাহলে সেই প্রেমটাও তোমার কাছে ঠিক না না সস্তার হয়ে যাবে। একদম একদম, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। একদম। আর এখনকার জেনারেশন, তুমি বিয়ে করেছো, তাহলে তুমি এখন প্রশ্ন যদি তুমি ভুলে যাও তুমি বিবাহিত, তুমি ভাবো অবিবাহিত সঙ্গীত বসে আছে, তুমি বলো যে এখন তোমাকে যদি বলা হয়, আগে তো ওরকম পাত্রপক্ষ দেখে হয় অ্যারেঞ্জ ম্যারেজ, এখন তো লাভ ম্যারেজ, সাপোর্ট অ্যারেঞ্জ ম্যারেজ। আগে বলো,
যে কেউ আচ্ছা। একটা, আমি তোমাকে সেটাই প্রশ্ন করছি, তো তোমার কাছে এখন যদি বলা হয় যে আমি বিয়ে মানে তোমার বিয়ে দিতে চাই, তোমার কাছে পাত্রীর কি কি ক্রাইটেরিয়া থাকবে? আমার কাছে পাত্রী যেন আমায় চেনে, আমি কি পাত্রীর সঙ্গে আগে থাকবো তারপর বিয়ে করব? না, ওটা অপশন নেই। বিয়ে করবে, ডিরেক্ট বিয়ে করবে, থাকবো থাকবো ভুলে যাও। তোমার ধরো বিয়ে করতে হবে, পাত্রীর মধ্যে কি কোন কোন ক্রাইটেরিয়া গুলো তুমি ম্যান্ডেটরি রাখবে বাকেট লিস্টে? আচ্ছা, আমি সবার প্রথমে দেখবো সে ভালো মানুষ কিনা, তারপরে দেখবো সে ভালো কথা বলতে পারে কিনা, সে ক্রিয়েটিভিটিকে সম্মান করে কিনা, এবং আমার সাথে থাকতে গেলে অবশ্যই সে ক্রিয়েটিভিটিকে সম্মান করে কিনা, এবং সে নিজে মজার মানুষ কিনা, এবং সে নিজে কিছু করার ক্ষমতা রাখে কিনা। যাক, সঞ্চারী, কোনো প্রবলেম নেই, তোমার মধ্যে সবকটা গুণ দেখেই তোমরা 4 হাত 1 করেছো। Good. দ্যাটস ইট। তোমাকে আমি একটা ছোট্ট প্রশ্ন করব, যেটা ওয়াও কোশ্চেন। ওকে, হ্যাঁ, ছোট্ট প্রশ্ন, ছোট্ট উত্তর। একদম। তুমি তোমার স্বামীকে, হাজবেন্ডকে কি নামে ডাকো? অ্যাসেজ কোনো নাম নেই, অন্য সময় যখন খুব রেগে যায় তখন কাঞ্চন বলি, আদারওয়াইজ বলি শুনছো, শোনো, কখনো ওরকম ভাবে নাম দিয়ে। ও, একটা নাম আছে, সরি ভুলে গেছিলাম, সেটা হচ্ছে মাম্মা। আমি জাস্ট কারেক্ট কারেক্ট, আমি ভুলে গেছিলাম। মানে প্রশ্নটা করার মানে পেছনে- কনসিয়াসলি কখনো ডাকি না তো, মাম্মা শুনেছো, মাম্মা বলে ডাকি। মানে মাম্মা আই লাভ ইউ। তুমি বললে আমার হ্যাঁ, এই নামটা তো খুব মিষ্টি লাগলো, ওই জন্য বলে দিলাম। হ্যাঁ, মাম্মা বলে ডাকি, মাম্মা। কনসিয়াস, আর রেগে গেলে কাঞ্চন। বাহ, গুড। দ্যাটস ইট। আমাদের এই আড্ডার মাঝে আমি তোমাকে রিকোয়েস্ট করবো, একটা স্মৃতি, এই আড্ডার স্মৃতি হয়ে এটা থাক, এই ওয়ামোর তরফ থেকে সুন্দর থ্যাংক ইউ। কফি মাগটা আমি আর তোমায় দেবো পরে। কফিটাও খুব সুন্দর। এটা কিন্তু দিচ্ছি না, এটা Okay. নিয়ে নেবো। এটা তোমাকে একটুখানি সই করে দিতে হবে। আমি সই করে দেবো? অবশ্যই, আমাদের সংগ্রহশালা ও, ওখানে কিন্তু জমা হচ্ছে, বাহ, এটা এখানে থেকে যাবে। শ্রীময়ী এসেছিল, আমাদের সাথে এতক্ষণ আড্ডা দিয়েছে, এটা আমাদের ওখানে থেকে যাবে। রচনা লিখছো নাকি? বাবা রে, কত কি লিখলো, দেখি দেখি রচনাটা কি লিখলে। পড়ো একটু জোরে। শ্রীময়ী চট্টরাজ, মাঝখানে একটা লাভ উইথ ক্যাফে হাউস, আড্ডাটা অবধি মেনশন করেছে। এই যে, এই হচ্ছে পুরো লেখা, এবং আমাদের এই স্মৃতির যে, এবং আমাদের যে এই টেবিলটা রয়েছে, যেখানে প্রচুর কাপ দেখতে পাচ্ছ তুমি রয়েছে, ওখানে গিয়ে এটা কিন্তু যুক্ত হয়ে যাবে বাকিদের সঙ্গে, তুমিও থাকলে। সাথে ওয়াও মোমো এবং স্মৃতি জড়ানো কাপ। আচ্ছা, ওয়াও কিছু মোমেন্টস।